সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাকাউন্টিং ক্লাসে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমরা লাইভে যুক্ত হয়ে যাই, কারণ আজকের ক্লাসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই টপিক্সের উপর। আর এখানে আমরা অংশীদারি ব্যবসায়ের টোটাল এমসিকিউগুলো সলভ করে ফেলবো। সো আমাদের যেহেতু ধারাবাহিকভাবে এমসিকিউ সলভের আজকের আরেকটা পর্ব, সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে তোমরা আছো সবাই একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা আজকের ক্লাসের মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের বেসিক আলোচনার সাথে সাথে এমসিকিউ সলভটা করতে পারি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছো আমাদের লাইভটাকে একটু হলেও শেয়ার করে দাও, বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দাও। আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি যাতে করে তোমরা সবাই যুক্ত হতে পারো। আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা আজকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা পাবা। পাশাপাশি অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে সকল ধরনের এমসিকিউ আমরা সমাধান করব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমরা লাইভে যুক্ত হয়ে যাই, যাতে করে আমরা ক্লাসটা সবাই একসাথে এনজয় করতে পারি। আর একটা বিষয় না বললেই নয়, তোমাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা করবা, দেখবা ইনশাল্লাহ অংশীদারি ব্যবসায়ের বেসিক আলোচনা ক্লিয়ার হবে। পাশাপাশি তোমাদের এমসিকিউ সংক্রান্ত যত জটিলতা মনে হতো এতদিন, সকল জটিলতা দূর হয়ে যাবে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছো আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দাও, বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, যাতে করে আমরা এখনই ক্লাসটা শুরু করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি সবার উদ্দেশ্যে বলবো যে সবাই লাইভটাকে শেয়ার করে দাও, বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। আর একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আজকের ক্লাসটাতে আমরা মূলত অংশীদারি ব্যবসায়ের যত এমসিকিউ আছে সকল এমসিকিউগুলো সমাধান করব, পাশাপাশি আমরা বেসিক আলোচনাটা করব। সো শুরুতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাবের আজকে হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আর আমরা জানি এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এখান থেকে আমরা যেটা এবার পাবো, কমপক্ষে 2টা সিকিউ পাবো, কমপক্ষে 5টা এমসিকিউ পাবো। তাহলে এখান থেকে মিনিমাম কত নাম্বার? 25 নাম্বার আমাদের কমন আসবে। হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন মিলে আমাদের কত নাম্বার? 25 নাম্বার কমন আসবে। সেই জন্য আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, অবশ্যই ক্লাসটা দেখতে হবে। ক্লাসটা দেখলে তোমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে যত ধরনের জটিলতা আছে ইনশাল্লাহ আর কখনো কোনো জটিলতা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতে চলে যাচ্ছি প্রথম আমাদের এমসিকিউগুলোকে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ভাইয়া, আমরা সবাই জানি যে একটা অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, যেটা আমরা ম্যানেজমেন্টেও পড়েছি, মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি। কারণ চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। সেজন্য অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি যদি বলা হয় তাহলে অবশ্যই হবে চুক্তি। তাহলে প্রথম যে এমসিকিউটা আমরা এখন দেখলাম, সেটা আমরা সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এই এমসিকিউটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই এমসিকিউটা আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের ম্যানেজমেন্টও কাজে লাগবে। আর আজকের আলোচনা থেকে শুধু তোমাদের হিসাব বিজ্ঞান না, ম্যানেজমেন্টে অনেক ধরনের প্রশ্ন কমন পাবা। সো শিক্ষার্থীরা, আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাও। পাশাপাশি যদি কোনো ধরনের প্রবলেম মনে হয় সেটাও আমার সাথে শেয়ার করবা। অংশীদারি ব্যবসার সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরবর্তী যে এমসিকিউটা দেখো, অংশীদারি ব্যবসার চুক্তি সৃষ্টি হয় কিসের মাধ্যমে? আমরা সবাই জানি প্রথম হচ্ছে ব্যক্তি চুক্তির ফলে, এরপরে অব্যক্ত চুক্তির ফলে, সামাজিক অধিকার বলে। বলো তো, তোমরাই বলো সঠিক উত্তর কোনটা হতে পারে? আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায় কিসের মাধ্যমে সৃষ্টি হতে পারে? ব্যক্তি চুক্তির ফলে, অব্যক্ত চুক্তির ফলে না, সামাজিক অধিকার বলে। আসলে মূলত এখানে প্রত্যেকটা জিনিসই রাইট। সো এটা আমরা সবাই জানি যে প্রতিটা জিনিসই এখানে রাইট হবে। সো এটা নিয়ে আর তেমন কোনো কিছু বলার নাই। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য। আমরা সবাই জানি যে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা, সাধারণ অংশীদারি ব্যবসায় যদি হয় তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত হবে? 2 থেকে 20 জন। যদি সেটা ব্যাংকিং হয় তাহলে সেটা হবে 2 থেকে 10 জন। আর যদি সেটা সীমিত অংশীদারি ব্যবসায় হয় তাহলে
সদস্য সংখ্যা হবে 3 থেকে 20 জন। এই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা। তাহলে অংশীদারি ব্যবসায়ের এই যে সদস্য সংখ্যা, সাধারণ অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 20 জন, সীমিত অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা হচ্ছে ভাইয়া 3 থেকে 20 জন, আর অংশীদারি ব্যবসায়টা যদি ব্যাংকিং সেক্টরের হয়ে থাকে তাহলে সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20 জন। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সদস্য সংখ্যা আমরা কোনটা বলবো? এই যে সাধারণটা, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে এই প্রশ্নের উত্তর কি হবে? তোমরাই বলো এই প্রশ্নের উত্তর কি হবে? আমি সবার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি এই প্রশ্নের উত্তর কি হবে? অবশ্যই 2 থেকে 20 জন। তাহলে সর্বনিম্ন সদস্য মানে হচ্ছে একবারই নিচেরটা। তাহলে সাধারণ কোনো কিছু না বললে আমরা বুঝবো যে সাধারণ অংশীদারি ব্যবসায়, সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন সদস্য যেহেতু বলেছে তাহলে অ্যান্সার হবে 2 জন। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই কমেন্ট করবা যে তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যার কথা বলা আছে। তো সদস্য সংখ্যার কথা একটু আগে আলোচনা করেছি। সর্বোচ্চ 20 জন কথাটা রাইট, ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন এটাও রাইট, সর্বনিম্ন 2 জন এটাও রাইট। তার মানে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যেটা বলবো সর্বোচ্চ 20 জন, সর্বনিম্ন 2 জন। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হবে কতজন? 10 জন। তার মানে এখানে প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কি সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3, ঠিক আগেরটার মতো। তাহলে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা নিয়ে আর কারো কোনো প্রবলেম আমার মনে হয় থাকার কথা না। আমি একটু রিকোয়েস্ট করব তোমরা ক্লিয়ার কিনা, বলো তো তোমরা ক্লিয়ার কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানাও। আশা করি আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। আর এই ক্লাসটা আমরা এমনভাবে শিখব ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি যে শুধু অ্যাকাউন্টিংয়ের বেসিক না, ম্যানেজমেন্টের বেসিকটা ক্লিয়ার হবে। পাশাপাশি আমরা আরও জটিল কিছু বিষয় আলোচনা করব যেটা আমাদের অংশীদারি ব্যবসায়ী হিসাবে ম্যাথগুলো করতে গেলে আসে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব তোমরা খুব দ্রুতই যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির। যারা আমার সাথে যুক্ত আছো, কে কোথা থেকে দেখছো, ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু মতামত দাও, তাহলে একটু খুশি হব। এবার দেখো আমাদের অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা নিয়ে ঝামেলা শেষ। এখন ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ভাইয়া? এটা কি তোমাদেরকে বলতে হবে? তোমরা এখন ইজিলি পারবা না? বলো তো ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অবশ্যই 10 জন। আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি। সো এটা নিয়ে নতুন করে আর আলোচনা করার কিছু নাই, তোমরা অবশ্যই পারবা। আমি কি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার। ওকে, আমি সবসময় হয়তোবা তোমাদের কমেন্টটা একটু পর পড়বো, সেক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবা, বা কোনো কিছুতে যদি কনফিউশন থাকে সেটাও আমাদেরকে জানাবা। এবার আসেন 6 নম্বর, যেটা সকল অংশীদারের সম্মতিক্রমে কোন বিষয়টি ছাড়াও অংশীদারি হওয়া যায়? বলো তো কোন বিষয়টা ছাড়া অংশীদারি হওয়া যায়? আমরা জানি অংশীদারি ব্যবসায় কিন্তু মূলধন সরবরাহ ছাড়াও কিন্তু অংশীদার হওয়া যায়। সরি, আমি একটা কথা বলি, আমরা অংশীদারদের প্রকারভেদ পড়েছি না, মনে আছে? অংশীদারদের প্রকারভেদ। তাহলে অংশীদারদের প্রকারভেদের মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের অংশীদারের নাম দেখেছি, যেমন সাধারণ অংশীদার। আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি তোমাদেরকে, সাধারণ অংশীদার। এরপরে হচ্ছে কি অংশীদার? সাধারণ অংশীদার ছিল। এরপরে ছিল আমাদের সীমিত অংশীদার, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। এরপরে ছিল আমাদের ঘুমন্ত অংশীদার। এরপরে ছিল আমাদের কর্মী অংশীদার। এরপরে ছিল আমাদের নিষ্ক্রিয় বা ঘুমন্ত। এরপরে ছিল আমাদের আপাত দৃষ্টিতে অংশীদার, মনে আছে তোমাদের? আপাত দৃষ্টিতে অংশীদার। এরপরে ছিল প্রতিবদ্ধ অংশীদার। আমি জাস্ট প্রতিবদ্ধ অংশীদার মেইন বেসিক কিছু আলোচনা করে দিচ্ছি জাস্ট অংশীদারি ব্যবসার। খেয়াল করো, সাধারণ অংশীদারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে অংশীদার সব ধরনের জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, মানে যে অংশীদার সব কিছু করবে। কি করবে? যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, যে অংশীদার মনে করো মূলধন বিনিয়োগ করবে, তারপরে হচ্ছে ব্যবসার লাভ ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে, হ্যাঁ, তারপরে পরিচালনায় অংশগ্রহণ করবে, তারপরে হচ্ছে দায়টা কি হবে? অসীম হবে, অসীম দায় বহন করবে। সেই অংশীদারকে আমরা কি বলবো? সাধারণ অংশীদার। মানে সে সব কিছুতেই থাকবে,
এই জাতীয় অংশীদার হচ্ছে সাধারণ অংশীদার। সীমিত অংশীদারের ক্ষেত্রে আমি কি বলেছি যে তার দায়টা কি হবে, এই সীমিত অংশীদারের দায়টা সীমিত হয়ে যাবে, দায়টা কি হয়ে যাবে, সীমিত বা সীমাবদ্ধ করা হবে। ঘুমন্ত অংশীদার কারা, যারা ব্যবসায় কি দেয়, অর্থ দেয় কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। আর আপাতদৃষ্টি অংশীদার কোন ধরনের অংশীদার, যারা ব্যবসা থেকে অপশন নিয়ে নেয় কিন্তু তাদের মূলধনটা ব্যবসায় রেখে দেয় ঋণ হিসেবে, সে সকল অংশীদারকে আমরা বলি আপাতদৃষ্টিতে অংশীদার। আরেক ধরনের অংশীদার আছে যাকে আমরা বলবো হচ্ছে কর্মী অংশীদার। এই কর্মী অংশীদাররা কি করে, ব্যবসায় মূলধন দেয় না, জাস্ট শ্রম দেয়, শ্রম দেয়। এই কর্মী অংশীদাররা কি দেন, জাস্ট মূলধন হিসাবে কি দেয়, শ্রম দেয়। সো এখানে বোঝা যাচ্ছে যে এই কর্মী অংশীদাররা কি করে, মূলধন সরবরাহ করে না। এই মূলধন সরবরাহ করা ছাড়াও ব্যবসায়ের কি করা হওয়া যায়, অংশীদার হওয়া যায়। তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো তো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাকিম, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটা সকল অংশীদারের সম্মতিক্রমে কোন বিষয়টি ছাড়া অংশীদার হওয়া যায়, আমরা কি বিষয়টা বুঝেছি, আমরা কি বিষয়টা ক্লিয়ার একটু বলো তো। অবশ্যই হ্যাঁ, তাহলে 6 সঠিক উত্তর হবে ক। তাহলে মূলধন সরবরাহ ছাড়াও কিন্তু অংশীদার হওয়া যায়। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। এবার আমরা পরবর্তী আলোচনাতে চলে যাব। ওকে, এবার আসো অংশীদারি ব্যবসায়ের দায় কেমন। ভাইয়া অংশীদারি ব্যবসায়ের দায় কেমন, যদি কোনো কিছু বলা না থাকে, কোনো কিছুই বলা না থাকলে তাহলে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায়ের কথা চিন্তা করব। আমি আগেও বলেছি সাধারণ অংশীদারি ব্যবসা, আর এই সাধারণ অংশীদারি ব্যবসায়ের একটু আগেই দেখালাম দায়টা কিন্তু ভাইয়া অসীম। এখন অসীম দায় কি, এটা নিয়ে আমি বারবার বলেছি। অসীম দায় মানে হচ্ছে, মনে করো তুমি 1 লাখ টাকা ব্যবসায়ের পার্টনার, তুমি 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছো, তুমি 10 জন অংশীদারের মধ্যে তুমি একজন অংশীদার, তাহলে তোমার মূলধন কত ছিল, 1 লাখ, কিন্তু তোমার ব্যবসায়ের ক্ষতি হয়েছে 1 কোটি টাকা, তাহলে তোমার ভাগে ক্ষতির অংশ পড়বে 10 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি দেখো তুমি মূলধন দিয়েছো কত টাকা, 1 লাখ, কিন্তু তোমার দায়টা হয়ে গেছে মূলধনের চেয়ে অনেক বেশি। এই জাতীয় দায়টাকে আমরা বলবো অসীম দায়। তাহলে অসীম দায়ের বিষয়টা হচ্ছে কি, যে দায়টা তোমার মূলধনের বাইরে গিয়েও বর্তাবে। ব্যবসায়ের কোনো ধরনের সমস্যা হলে তোমার মূলধন পর্যন্ত দায়টা সীমাবদ্ধ না থেকে ব্যবসায়ের যত দায় হবে তোমার অংশ হিসেবে তোমার ঘাড়ে গিয়ে তত টাকা দায় বর্তাবে, সেই দায়টাকে আমরা বলি অসীম দায়। আর অংশীদারি ব্যবসায়ের অনেক বড় একটা অসুবিধা হচ্ছে সেটার দায় হচ্ছে অসীম। আমরা কি বিষয়টা ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান, থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাকিম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই একটু বন্ধু বান্ধবদেরকে জানান। আমার ক্লাস অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট ক্লাস করার পরে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো, আপনাদের এই অধ্যায় নিয়ে বাসায় আর পড়ার দরকার নাই, জাস্ট ভিডিওটা দেখবেন একবার, ক্লিয়ার হয়ে যাবে সব। এবার আসেন আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেটা হচ্ছে কোনো নাবালককে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করলে তাকে বলে কি। আমরা জানি যদি কোনো নাবালককে অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করে তখন তার দায়টা কি হয়ে যায়, তার দায়টা সসীম থাকে। সসীম দায়ের আরেকটা নাম হচ্ছে সীমাবদ্ধ দায়। তার দায়টা কি করা হয়, সীমাবদ্ধ করা হয়। এই সীমাবদ্ধ দায়ের কারণে মূলত সেই যে ব্যবসায়ের পার্টনার বা অংশীদার, সেজন্য তাকে বলা হয় কি অংশীদার ভাইয়া, সীমিত অংশীদার। সো এই যে একটা নাবালককে আমরা অংশীদার হিসেবে যখন গ্রহণ করব তখন তার দায়টা কিন্তু তার মূলধন পর্যন্ত, নাবালকের দায়িত্ব কর্তব্য বা আইন অনুসারে তার দায়টাকে তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়। যেহেতু তার দায়টা তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ ভাইয়া, সেহেতু তার কিন্তু দায়টা পুরা অসীম দায় হবে না। যেহেতু সে সীমাবদ্ধ দায় বর্তায় তার উপর, সেজন্য সে যেই ধরনের অংশীদার তাকে বলবো সীমাবদ্ধ অংশীদার। সো নাবালক অংশীদারি ব্যবসায় অংশগ্রহণ করলে তাহলে সঠিক উত্তর কোনটা হবে একটু বলেন তো। সঠিক উত্তর কোনটা হবে, 8-এর খ, সীমিত অংশীদার। নাইমুল আহমেদ নয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সীমিত অংশীদার, কারণ তার দায়টা যেহেতু সীমিত করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে, সেজন্য সে যেই ধরনের অংশীদার আমরা সেটাই লিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ মূল্যবান মতামতের জন্য। এইভাবে কমেন্ট করলে
ক্লাসটা একটু এনজয়েবল হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো। আমরা আজকে অনেক ডিটেলস বিষয় আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বোঝায়? আসলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে আমরা কাকে বুঝবো? আমাদের অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বোঝায় দেখি, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার নিই। দেখি বলো তো, এখানে অনেকগুলো অপশন আছে। চুক্তির নিবন্ধন, চুক্তিপত্রের নিবন্ধন, অংশীদারদের নিবন্ধন, ব্যবসায়ের অবস্থা স্থলের নিবন্ধন। তাহলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বোঝায়? আমাদের 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? আমি সবার কাছে জানতে চাচ্ছি এটার উত্তর, সঠিক উত্তর আসলে কোনটা হবে বলো তো? সবাই একটু বলো তো, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে আমরা কাকে বুঝবো? অংশীদারদের নিবন্ধন বলবো না অন্য কিছু বুঝবো? 9 ঘ অংশীদারদের নিবন্ধন, চুক্তির নিবন্ধন। ওকে, চুক্তির নিবন্ধন। 9 ঘ। আর কে আসো একটু বলো তো। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বললে আমরা অবশ্যই কাকে বুঝবো? চুক্তির নিবন্ধন বুঝবো। আরেকটা এখানে ব্যাপার হচ্ছে চুক্তিপত্রের নিবন্ধন। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা হবে? আমি আরো ইজি করে দিয়েছি, এই দুইটার মধ্যে কোনটা হবে? চুক্তিপত্রের নিবন্ধন হবে না চুক্তির নিবন্ধন হবে? একটু বলি, চুক্তিপত্র আর চুক্তির মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবে? চুক্তি মানে হচ্ছে যখন আমরা একটা ডিড করব, একটা মৌখিক সম্মতি জ্ঞাপন করব, হ্যাঁ, সেটাকে আমরা চুক্তি বলবো। আর চুক্তির যে লিখিত রূপটা হবে সেটাকে আমরা বলবো চুক্তিপত্র। এবার আপনারা বলেন, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে আমরা কাকে বুঝবো? কার নিবন্ধন বুঝবো ভাইয়া? যে চুক্তির নিবন্ধন বুঝবো না চুক্তিপত্রের নিবন্ধন বুঝবো? আমি মতামত চাচ্ছি সবার। দেখি কে কে বলতে পারেন। একটু জাস্ট আমরা আলোচনায় চলে যাব সামনে। আমি আজকে একটু হ্যাপি যে আপনারা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু আপনাদের রেসপন্স ভালো, যেটা খুবই ভালো লাগার বিষয়। আমার যেই সামনে যে আমার প্ল্যান, সেই প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু মতামত দেন। সেটা হচ্ছে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের জন্য আমরা যেটা করেছি, একটু খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। হিসাব বিজ্ঞানের জন্য আমরা এমসিকিউ হচ্ছে প্রথম পত্রে অলরেডি সলভ হয়ে গেছে, ডান। দ্বিতীয় পত্রে আজকে আমাদের একটা অধ্যায় শেষ হবে। দ্বিতীয় পত্র শেষ করার পরে এরপরে আমরা সিকিউর জন্য 6টা ক্লাস দেব। কয়টা ক্লাস ভাইয়া? 6টা ক্লাস। এই 6টা ক্লাসে মাথায় রাখবেন আপনাদের সিকিউটার, প্রত্যেকটা অধ্যায়ের সিকিউটা কিভাবে আপনারা খুব ইজিলি করতে পারবেন, কোন টেকনিকে করলে আপনারা অ্যাকাউন্টিংয়ে খুব ইজিলি A+ পাবেন, সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। ওই ক্লাসগুলো অবশ্যই করবেন, হ্যাঁ, ওই ক্লাসগুলো অবশ্যই করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে আসলে চুক্তির নিবন্ধন না বলে চুক্তিপত্রের নিবন্ধন বলবো। ওকে, তা আমি চলে গেলাম পরবর্তী আলোচনায়। তো আপনারা অ্যাকাউন্টিং ক্লাসটা অন্তত অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা করবেন, কারণ কমার্সের জন্য আমরা জানি সবচাইতে 100% ইম্পর্ট্যান্ট ক্লাস কিন্তু হচ্ছে অ্যাকাউন্টিং। আর আমার প্রায় 14+ অর্থাৎ প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার অ্যাকাউন্টিং পড়ানোর। তো এই অ্যাকাউন্টিংটা কত ইজিলি আপনাদেরকে ধরিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমার চেয়ে খুব কম টিচার আছে যারা অনলাইনে পড়ায় যে ভালো জানবে। সো আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো যে আপনি যদি ক্লাস করেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, অন্য কারো ক্লাস করা লাগবে না, অন্য কোথায় প্রাইভেটও পড়া লাগবে না, আপনি আমার ফ্রি ক্লাস করলে অনেক কিছু জেনে যাবেন, এতটুকু শিওর থাকেন। দেখেন, অংশীদারি ব্যবসা কারবারের বৈশিষ্ট্য নয় কোনটা? অংশীদারি ব্যবসায়ের পারস্পরিক প্রতিনিধিত্ব, এটা একটা বৈশিষ্ট্য। অসীম আয়ুষ্কাল, অসীম দায়, সম্পত্তির সহ অংশীদার। অসীম আয়ুষ্কাল বলতে আসলে অংশীদারি ব্যবসায়ের আয়ুষ্কালটা অসীম সব সময় হয় না, হ্যাঁ, দায়টা অসীম হয়, বাট আয়ুষ্কালটা অসীম হতে পারে, আবার অসীম নাও হতে পারে, এটা নেওয়া যাবে। কিন্তু সম্পত্তির সহ অংশীদার, এটা এই বিষয়ে আমাদের ওইভাবে কোনো কথা বলা নাই। সো এটাকে আমরা সঠিক উত্তর ধরতে পারি। এরপরে যে প্রশ্ন, যেগুলো খুব ইজি প্রশ্ন সেগুলো আমি জাস্ট একবার বলবো, যেগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্ন সামনে আসতেছে সেগুলোকে আমরা একটু বেশি বলবো। দেখো, চুক্তিপত্র শর্ত অনুযায়ী পরিচালিত হয় কোনটা? আমরা সবাই জেনে গেছি, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই, অংশীদারি ব্যবসা। এবার আসেন, অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে কয় ধরনের? আমরা সবাই জানি অংশীদারি ব্যবসায় চুক্তি সাধারণত 3 ভাবে হতে পারে। সবাই একটু কমেন্ট করেন তো, আমি একটু জানি যে অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে কয়ভাবে? মৌখিক, লিখিত, নিবন্ধিত। কোনটা সঠিক উত্তর কোনটা হবে? 10-এর ক। আচ্ছা, 10-এর ক বলে দিচ্ছেন। আমরা 12তে চলে এসেছি, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরের প্রশ্নটাতে যাচ্ছি। অংশীদারি চুক্তি হতে পারে কয় ধরনের চুক্তি? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে। অংশীদারি চুক্তি হতে পারে সাধারণত 3 ধরনের চুক্তি। কি? মৌখিক, লিখিত এবং নিবন্ধিত, তিনটাই হতে পারে। সো সঠিক উত্তর হবে 1, 2, 3। এটা কি আপনারা বুঝেছেন? অংশীদারি চুক্তি কিন্তু 3টাই হতে পারে, তবে আদালত কর্তৃক গৃহীত হবে লিখিত এবং নিবন্ধিত চুক্তি। সেখানে মৌখিক চুক্তির কোনো ভ্যালু নাই, বাট চুক্তি হতে পারে কিন্তু 3 ভাবে। ওকে, এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে একেবারে লাস্টেরটা। চুক্তির অবর্তমানে মূলধনের উপর কত % সুদ ধরতে হবে? এই যে আমাদের ম্যাথমেটিক্যাল ধারণায় আমরা আসতেছি, এই যে আমরা ম্যাথের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি, দেখেন এখন কিন্তু মজা পাবেন আস্তে আস্তে। একটু বলেন তো, চুক্তির অবর্তমানে মূলধনের উপর কত % সুদ ধরতে হবে? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই। আমি সবার একটু 12 ঘ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হয়েছে 12 ঘ। আমরা 13 নাম্বারে এসেছি। 13 নাম্বারটা একটু বলবো, এটা নিয়ে একটু আলোচনা আছে, তাই না? অনেক আলোচনা। চুক্তির অবর্তমানে সুদ, এই বিষয়টাকে আমি একটু মার্ক করি। এই যে চুক্তির অবর্তমানে সুদের ক্ষেত্রে যেটা বলা আছে, এই সুদটা কি হবে চুক্তির অবর্তমানে? আমরা একটা বিষয় সবাই জানি, এই চুক্তির অবর্তমানে যদি সুদ হয় তাহলে মূলধন বা অতিরিক্ত মূলধনের উপর একটা সুদ হবে। হ্যাঁ, অতিরিক্ত মূলধনের উপর কত %? তারপর হচ্ছে উত্তোলনের উপর কত %? উত্তোলনের উপর কত %? আর আরেকটা হচ্ছে ঋণের উপর। চুক্তির অবর্তমানে, কিসের অবর্তমানে? চুক্তির অবর্তমানে, অর্থাৎ চুক্তিতে কোনো কিছু বলা নাই, এই যদি অবস্থা হয় তাহলে সুদের ক্ষেত্রে কি হবে? এইগুলা কিন্তু চুক্তির অবর্তনে ভাইয়া। চুক্তি না থাকলে, চুক্তিতে কোনো কিছু বলা না থাকলে, তাহলে এই 3টা জায়গায় আমাদের প্রবলেম হয়। একটা হচ্ছে মূলধন বা অতিরিক্ত মূলধন, উত্তোলন এবং ঋণ। এই 3টা জায়গার জন্য আমরা 3টা কথা বলবো। আমি আবারও, আপনাদের রেসপন্স কমে যাচ্ছে কেন? আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা ক্লাসে আসেন, অনেক কিছু শিখেন। যেহেতু পরীক্ষা একেবারেই সন্নিকটে, আপনারা এখন আর গ্যাপ দিয়েন না। আপনি যারা এমসিকিউ করেন নাই কখনো অ্যাকাউন্টিংয়ের জন্য বা ম্যানেজমেন্টের জন্য বা অন্যান্য, আমরা যে এইভাবে এমসিকিউটা আমি যেভাবে আপনাদের সলভ করতেছি, আপনারা অনেক কিছু জানবেন। আপনার শুধু এমসিকিউ না, এক্ষেত্রে সিকিউ সলভ করতে অনেক হেল্প হবে। যেমন এই যে প্রশ্নটা এখন আমরা আলোচনা করেছি, এটা একটু আপনারা কি বলেন তো? 13 ঘ 0%। নাইমুল ইসলাম নয়ন, তুমি কোথা থেকে বলেছ? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আসলে অনেক অ্যাটেন্টিভ। এই যে যারা মতামত দিচ্ছ, সঠিক হোক ভুল হোক সেটা বড় কথা না, তুমি যে লাইনে আসো, তুমি যে তোমার সঠিক পথে আছো সেটা আমরা বুঝতে পারি। কারণ আমার প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স, আমি আগেই বলেছি, অ্যাকাউন্টিংটাকে কত ভালো পারবা সেটা আমার চেয়ে ভালো তোমরা বলতে পারবা না। সো আমি একটা বিষয় এখানে রিপিট করি, এই যে মূলধন বা অতিরিক্ত মূলধনের উপর সুদ কোনো হবেই না। কেন হবে না? চুক্তিতে যদি বলা না থাকে তাহলে মূলধন বা অতিরিক্ত মূলধন অথবা উত্তোলনের উপর কোনো সুদ হবে না, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে সুদ হবে 0%। মানে চুক্তিতে বলা নাই মূলধনের উপর সুদ ধরতে, পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে, উত্তোলনের উপর সুদ ধরতে, অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরতে, তাহলে কোনো সুদই হবে না। শেষ। চুক্তিতে বলা থাকবে যত % তত % সুদ ধরবো, যেই তারিখে দিবে সেই তারিখ অনুসারে সুদ ধরবো। শুধুমাত্র একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে ঋণ। এই ঋণের ক্ষেত্রে চুক্তির অবর্তমানেও বাধ্যতামূলকভাবে একটা সুদ ধরতে হয়। কেন ধরতে হয়? আসল লজিকে। মনে করো তোমরা 3 জন ABC, হ্যাঁ ABC, তোমরা 3 জনেই অংশীদারি ব্যবসায়, অংশীদার 3 জনের ব্যবসায় মূলধন দিয়েছ। হ্যাঁ, এখন ব্যবসার মাঝামাঝি সময়ে হঠাৎ লোন দরকার 2 লক্ষ টাকা। বি কি করেছেন? বি সেই 2 লক্ষ টাকা একটা ব্যাংক থেকে নিয়েছেন, অথবা সে তার কোনো একজন বন্ধুর থেকে এনেছে। বলেন, এখানে ধরেন চুক্তিতে কিছু বলা ছিল না যে আপনি কত % ঋণ আনবেন, কত % সুদ ধরবেন, কিন্তু ব্যবসায় প্রয়োজনে বি কিন্তু 2 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এখন বি যার কাছ থেকে ঋণ নিয়েছে তাকে কি সুদ দিতে হবে না? আপনি ব্যবসায় যদি অন্য কারো কাছ থেকে লোন নেন, সেই লোনের জন্য আপনাকে অবশ্যই সুদ দিতে হবে, সেটা যে কোনো একটা পার্সেন্টেজে দিতে হবে। সেক্ষেত্রে চুক্তিতে বলা না থাকলেও এই ঋণের উপর আলাদা একটা সুদ দিতে হয়। এই ঋণের সুদটা ব্যবসায়ের জন্য ব্যয়, আর ঋণের সুদ যার কাছ থেকে নেওয়া হয়েছে তার জন্য সেটা আয়। সেজন্য চুক্তিতে বলা না থাকলেও ঋণের উপর 6% হারে সুদ ধরতে হবে। কয় %? 6%। তাহলে ঋণের ক্ষেত্রে
6% আর ডেট না থাকলে 6 মাসের। তাহলে আমরা সবসময় একটা কথা বলি যে চুক্তির অবর্তমানে ঋণের ক্ষেত্রে কি হবে, ঋণের সুদ হবে চুক্তির অবর্তমানে কোনো কিছু বলা না থাকলে, মনে করো আমি জাস্ট বললি 6% হারে 6 মাসের সুদ, ডেট যদি বলা না থাকে বা পার্সেন্টেজ যদি না থাকে ঋণের সুদ, এটা কি চুক্তিতে কোনো কিছু বলা নাই, অর্থাৎ আপনার প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নে ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরবেন সেই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া নাই বা সেই বিষয়ে কোনো কিছু বলা নাই। সেক্ষেত্রে আর যদি বলে দেয় আপনাকে 5% সুদ ধরতে, তাহলে তো 5% ধরবেন, যদি 10% ধরতে বলে 10% ধরবেন, সমস্যা নাই। কিন্তু কোনো কিছু বলা না থাকলে 6% হারে 6 মাসের সুদ। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। তাহলে চুক্তির অবর্তমানে মূলধনের উপর কি সুদের কথা বলা আছে? নাই। তার মানে সঠিক উত্তর হবে 0%। যারা 0% অ্যান্সার দিয়েছেন তাদের অবশ্যই তাদের উত্তরটা সঠিক হয়েছে, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা দিতে পারেন নাই আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেছেন। এবার পরের প্রশ্ন দেখেন, চুক্তির অবর্তমানে অংশীদারদের ব্যবসায় মুনাফা কিভাবে বণ্টিত হয়। একটু আগে আমরা আলোচনা করেছি কি চুক্তির অবর্তমানে সুদ। তো সুদের ক্ষেত্রে আমাদের রুলসটা আমাদের সবার একটু মাথায় থাকা উচিত, মাথায় রাখবো। চুক্তির অবর্তমানে ঋণের ক্ষেত্রে কি হবে, 6% হারে 6 মাসের সুদ, আর মূলধন বা উত্তোলনের উপর কোনো সুদ ধরা যাবে না। ঠিক একইভাবে এই যে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের মুনাফা কিভাবে বণ্টিত হবে, তাহলে অংশীদারি ব্যবসায়ের মুনাফা বন্টনের যে হারটা সেই বিষয়টা আমরা একটু জানবো। সাধারণত এই মুনাফার বন্টন হয় মূলত 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে লাভ ক্ষতি বন্টন অনুপাত, লাভ ক্ষতি একটা অনুপাত থাকে, অনুপাতে দিয়ে দেয়। একটা হচ্ছে মূলধন অনুপাতে, কি অনুপাতে? তাদের মূলধন অনুপাতে। আরেকটা হচ্ছে কোনো কিছু বলা না থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে সমান অনুপাতে। অনেক সময় মিশ্র অনুপাতও থাকে, সেটা আমাদের বিষয় না, মিশ্র অনুপাত। এই মূলত মিশ্র অনুপাতটাকে আমরা এই যে মূলধন বা সমান অনুপাতের মধ্যে ফেলে দিই, সেজন্য এটাকে আমরা আলাদাভাবে দেখাই না। বাট মাথায় রাখবা এই 3 ভাবে কিন্তু আমাদের লাভ ক্ষতিটা দেখাতে হয়। তাহলে এই যে অংশীদারি ব্যবসায়ের মুনাফাটা আমরা ভাগ করব হচ্ছে, প্রথম কোনো কিছু বললা না থাকলে প্রশ্নের উপর দিয়ে দেখবেন যে ক, খ ও গ 3 জন অংশীদার, তারা ব্যবসায়ের লাভ ক্ষতি এইভাবে 3:2:1 অনুপাতে বন্টন করে দেয়। এইরকম থাকে। অনেক সময় এটা এইভাবে না থেকে ভগ্নাংশ আকারে থাকে, 2/1:3/1:6/1, মনে আছে? এইভাবে বন্টন করে দেয়, এটাকে বলে লাভ ক্ষতি অনুপাতে। এরপর আরেকটা হচ্ছে মূলধন অনুপাতে। কি এই যে তারা শুরুতে মনে করো 3 জনে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, মনে করো ক নিয়েছে 50,000, খ নিয়েছে ধরো 10,000, গ নিয়েছে ধরো 20,000। এই যে একটা মূলধন নিয়ে শুরু করছে, এটাকে আমরা জাস্ট ছোট ছোট করে কি করব, একটা অনুপাত বের করব, সেটাকে বলে মূলধন অনুপাত। এখন লাভ ক্ষতি বন্টন অনুপাত বা মূলধন অনুপাত কোনো কিছুই বলা না থাকলে তখন আমরা কি করব, সমান অনুপাতে ভাগ করব। সমান অনুপাতের মানে হচ্ছে অংশীদারি ব্যবসায় 3 জন সদস্য হলে কি করব, 3 দিয়ে ভাগ করব, 2 জন হলে কি করব, 2 দিয়ে ভাগ করব। এভাবে মুনাফাটা আমরা ভাগ করে নেব। মনে করো অংশীদারি ব্যবসায় লাভ হয়েছে 90,000, এখন লাভ ক্ষতি বন্টন অনুপাতও নাই, মূলধন অনুপাতেও নাই। তাহলে আমরা মুনাফাটা কিভাবে বন্টন করব? যেহেতু 90,000 টাকা লাভ হয়েছে, আমাদের যদি 2 জন অংশীদার হয় ব্যবসায়, তাহলে 2 ভাগ করে নেব 45,000 করে। যদি 3 জন অংশীদার হয় তাহলে কি করব, ওই 90,000কে 3 ভাগ করে নিয়ে নেব। সো এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মুনাফাটা কিভাবে বন্টন হয় যদি চুক্তিতে না থাকে, অর্থাৎ চুক্তিতে কোনো কিছু বলা নাই। তাহলে অবশ্যই কোনটা হবে সঠিক উত্তর? আমি একটু জানতে চাচ্ছি 14 গ। থ্যাংক ইউ ভেরি মাচ। সমানুপাতিক হারে মানে সমান অনুপাতে, কোনো কিছু বলা না থাকলে সমান অনুপাতে। আপনারা বারবার সরে যাচ্ছেন কেন লাইভ থেকে? আমি রিকোয়েস্ট করব সবাই একটু লাইভে চলে আসেন, আপনারা লাইভটা দেখেন যে আপনারা। তাহলে আমরা 2টা বিষয় এখানে ক্লিয়ার করে ফেলেছি অলরেডি। একটা হচ্ছে মূলধনটা কিভাবে ভাগ করে, মুনাফাটা কিভাবে ভাগ করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের কি সুদটা কিভাবে ধরতে হবে। ওকে, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। কোন চুক্তির ভিত্তি নেই? আমরা সবাই জানি
যে মৌখিক চুক্তির কোনো ভিত্তি নাই, এই মৌখিক চুক্তি যেটা সেটাই কিন্তু অলিখিত চুক্তি। সো সঠিক উত্তর হবে 1 এবং 2, মৌখিক চুক্তির কোনো ভিত্তি নাই। আর এই মৌখিক চুক্তির আরেকটা নাম হচ্ছে অলিখিত চুক্তি। আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, আসলে আমি জানি না, আপনারা একটু বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে যান, যদি ক্লাসটা একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে, আপনাদের যদি একটু হলেও আপনাদের কাছে মনে হচ্ছে যে ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা আপনাদের ইনশাল্লাহ এখানে ভালো কিছু দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দেন, যাতে করে আমরা ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি। আর একটা বিষয় না বললেই নয়, আপনারা ক্লাসটা যত বেশি শেয়ার করবেন, যত বেশি ক্লাস করবেন, তত বেশি আমরা আসলে ক্লাস দিতে আগ্রহী হব। কারণ এই ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস, আর ফ্রি ক্লাসটা কেন দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা একটু আমাদের প্রতি আন্তরিক হন। কারণ এই ক্লাসটা আপনি পেইড ব্যাচও পাবেন না, আপনি অনেক জায়গায় পড়তে পারেন ভাইয়া, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারবো, পেইড ক্লাসেও আপনাকে এতটা ক্লিয়ার করবে না অনেকেই। সো একটু রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত আমাদের জন্য একটু শেয়ার এবং মেনশন করে দিবেন, কারণ ক্লাসে কিন্তু ভিউ ওইভাবে হচ্ছে না। সো আপনারা একটু যদি রেসপন্স করেন তাহলে আমরা একটু খুশি হব, এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। এর বেশি কিছু আসলে বলবো না, কারণ হচ্ছে যেটা আপনাদের কাছ থেকে সব সময় আশা করব সেটা হচ্ছে আপনাদের একটু ভালোবাসার জন্য কিন্তু এত কষ্ট করা। আর আমি ওকে, থ্যাংক ইউ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছেন, যারা মেনশন করতেছেন, সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যদি ভালো কিছু করেন, আপনারা যদি ভালোভাবে ক্লাস করেন, ইনশাল্লাহ এতটুকু আমি বলতে পারবো যে আপনারা ভালো কিছু পাবেন, এতটুকু বিশ্বাস আমাদেরকে করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন কোন চুক্তির ভিত্তি নেই আমরা বলে দিয়েছি, মৌখিক চুক্তি বা অলিখিত চুক্তি একই জিনিস। ওকে, অংশীদারিকার বাইরে অংশীদারি লাভ ক্ষতি বন্টনের হার উল্লেখ না থাকলে লাভ ক্ষতি বন্টিত হবে কিভাবে, আমরা তো অলরেডি বলে দিয়েছি এই প্রশ্নটা। আপনারা কি পারবেন এটার অ্যান্সার দিতে? একটু আমাকে জানান তো, 16 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে ভাইয়া, আমি জানি না, আমাকে একটু বলেন সবাই। অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টনের হার বা অনুপাত উল্লেখ নাই, যে লাভ ক্ষতির কথা বলা নাই, তাহলে আমরা কিভাবে ভাগ করে নেব? তাহলে লাভ ক্ষতি বন্টিত হবে কোন অনুপাতে, একটু বলেন। আমি সবার উদ্দেশ্যে বলবো, একটু বলেন যে লাভ ক্ষতির বন্টন কিভাবে হবে। 16 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ রিসান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যারা আমাদের ক্লাসে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে হয়তো পার্সোনালি অনেকের পরিচয় নাই, আমি মোহাম্মদ শাহাদাত খান, আমি বলছি, আমি অ্যাকাউন্টিং পড়াচ্ছি প্রায় 15 বছর যাবৎ। হ্যাঁ, সো আপনারা এতটুকু আইডিয়া নেন যে এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমরা যারা ক্লাস নিচ্ছি, সবাই কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স এবং যে সাবজেক্টটা পড়াচ্ছে সেই সাবজেক্টে মোটামুটি অনেক অভিজ্ঞ। সো আপনাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমরা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মাহিন হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই বিষয়টা আপনারা এতটুকু আমার আজকের ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু অভিজ্ঞ পড়ানোর ক্ষেত্রে। আর আরও কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেমন উত্তোলনের সুদ নিয়ে আপনাদের একটা ঝামেলা হয় না, সেই সুদটা আমি ক্লিয়ার করে দেবো আজকে। ওকে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যেখান থেকে আছেন আপনারা অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান আমাদের গ্রুপে, আমাদের ক্লাসটাতে আপনারা অংশগ্রহণ করেন। আর যাদের বন্ধুবান্ধব আছে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে বলবো একটু শেয়ার করে দিতে। আমার এখানে আপনাদের শেয়ারের সংখ্যা খুব কম, তারপরেও আমি ক্লাস কন্টিনিউ করতেছি, কারণ আমি চাচ্ছি আপনাদের যেহেতু এক্সাম আপনারা ভালো কিছু পান। তাহলে লাভ ক্ষতি বন্টনের হার যদি উল্লেখ না থাকে, তাহলে সোজা কথা কিভাবে বন্টন করতে হবে? সমানভাবে ভাইয়া। আমরা এর আগেও বলেছি যে লাভ ক্ষতিটা বন্টনটা আমরা 3 ভাবে করি। একটা হচ্ছে লাভ ক্ষতি বন্টনের অনুপাতে না বললে, যদি কখনো মূলধন অনুপাতে বলে সেটা, আর কোনো কিছু না বললে চোখ বন্ধ করে সমান ভাগে ভাগ করে দেবেন। ওকে, আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এমসিকিউতে। কখন লাভ লোকসান আবন্টন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়? ভাইয়া, লাভ লোকসান আবন্টন হিসাব উদ্বৃত্ত নির্ণয় করা হয় কখন? মাসের শেষে নির্দিষ্ট দিনে সমন্বিত খরচ ও মুনাফা অন্তর্ভুক্ত করার পর, পণ্য উত্তোলনের সমন্বয়ের পর। খেয়াল করো, মূলত এই যে সমন্বিত খরচ এবং মুনাফা অন্তর্ভুক্তির পর, কেননা আমরা যখন
লাভ লোকসান আবন্টন হিসাবটা করব। কেন করব আমি একটু জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। লাভ লোকসান আবন্টন হিসাবটা কেন করব, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে জাস্ট দুইটা দিক আমরা যদি এইভাবে দেখাই, এটা হচ্ছে মনে করো হ্যাঁ বিবরণ টাকা জাস্ট একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে মনে করো ক্রেডিট। তো আমরা কি করি, এই পাশে হচ্ছে ব্যবসায় সকল আয়গুলা লিখি, এই পাশে সব ব্যয়গুলা লিখি। আয়গুলার মধ্যে আমাদের কি কি আসে, ওই যে নিট মুনাফাটা আসে, এরপরে উত্তোলনের সুদ আসে, হ্যাঁ মনে আছে, উত্তোলনের সুদ আসে, পণ্য উত্তোলন আসে, এই সবগুলো আসে। আর হচ্ছে এইদিকে আমাদের খরচ, মূলধনের সুদ, আমি সংক্ষেপে লিখতেছি, বেতন, ভাতা, কমিশন, ঋণের সুদ, হ্যাঁ এই জিনিসগুলো লিখে এরপরে বন্টনযোগ্য মুনাফাটা আমরা বের করে এভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা করে থাকি। তার মানে লাভ লোকসান আবন্টন হিসাবে কিন্তু এই যে মুনাফার সাথে খরচগুলোকে আমরা সমন্বয় করে ফেলি। ওকে, সো সঠিক উত্তর এটাই হবে। সরি, আমাদের যে প্রশ্নটা আমরা বলেছি সেটাই হবে সঠিক উত্তর। ওকে, এটা আমরা পারবো। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা আমাদের অ্যাডমিশন টেস্টেও আসে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলা শুধু আমাদের এইচএসসিতে না, এইচএসসি প্লাস অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন টেস্টে খুব বেশি কাজ করবে। যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান নেবেন ভবিষ্যতে সামনে, অর্থাৎ এই তো আপনাদের পরীক্ষা একেবারেই নাকের ডগায়, অর্থাৎ পরীক্ষা যেহেতু সন্নিকটে, সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন টেস্টের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু সাজেশান দিব। কারণ যারা এইচএসসি শেষের পরেই অ্যাডমিশনের প্রিপারেশান নিতে চান, তারা কিভাবে কি করবেন সে বিষয়ে আপনারা একটা নির্দেশনা দিব। আর অ্যাকাউন্টিংয়ের জন্য আপনাদের কি করতে হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য, সেই দায়িত্বটা আমি নিয়েছি। আমি এতটুকু বলতে পারবো আপনাকে, একটা স্টুডেন্ট যদি আমার তত্ত্বাবধানে 2 মাস থাকে, আমি তাকে ইনশাল্লাহ যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পাওয়ার ক্ষেত্রে তাকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করতে পারবো, এবং আমার বিশ্বাস তার কোথাও না কোথাও একটা ভালো সিট হবে, এতটুকু বিশ্বাস আপনার আছে। ওকে, যাই হোক, তাহলে উত্তোলনের সুদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। উত্তোলনের সুদ প্রতি মাসের শেষে উত্তোলন করলে কি হয়, শুরুতে করলে কি হয়। তাহলে এই উত্তোলনের সুদ নিয়ে আমরা একটা ছক করে ফেলতে পারবো। তবে আমি জাস্ট সংক্ষেপে লিখতে পারি যে উত্তোলনের সুদ, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে এই বিষয়টা ক্লিয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ। উত্তোলনের সুদ নির্ণয়, তো উত্তোলনের সুদ নির্ণয় করতে গেলে অনেক ধরনের রুলস আছে, এটার একটা টেকনিক আমি পরে দেখাবো। উত্তোলন হতে পারে প্রতি মাসের, খেয়াল করবা, শুরুতে বা প্রথমে, উত্তোলন হতে পারে প্রতি মাসের মাঝামাঝিতে বা মাঝে, উত্তোলন হতে পারে প্রতি মাসের শেষে। এই তিনটা জিনিস আমরা প্রথমে একটু দেখি। তাহলে প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের মাঝামাঝিতে বা প্রতি মাসের শেষে, এই তিনটা একটু বলি। আমরা একটা বিষয় মাথায় রাখবো, মনে রাখবা, উত্তোলন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের একটা বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ মনে করো অংশীদাররা ব্যবসায় যা দেয় সেটাকে আমরা কি বলি, অংশীদারদের মূলধন। আবার কোনো একটা অংশীদার তার নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো কিছু তুলে নেয়, সেটাকে আমরা বলি অংশীদারদের উত্তোলন। যেহেতু ব্যবসায় তারা মূলধন দিয়েছে, সেটার উপর ব্যবসা তাদেরকে সুদ দিবে, এটা ব্যবসায়ের জন্য একটা ব্যয়। কিন্তু উত্তোলন করলে কি হয় ভাইয়া, মনে করো এই যে ক, খ, গ, এর মধ্যে খ ব্যবসা থেকে 2000 টাকা উত্তোলন করেছে, তাহলে ব্যবসায় তার মূলধনটা কমে গেছে, 2000 টাকা কমে যাবে। যেহেতু 2000 টাকা কমে যাবে, এই টাকার উপর সে ব্যবসায়ীকে সুদ দিবে, এটার জন্য উত্তোলনের সুদটা ব্যবসায়ের আয়। এজন্য এটাকে লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে লেখা হয়, কারণ সে টাকা নিয়ে গেছে ব্যবসা থেকে, সেটার জন্য একটা সুদ ব্যবসাকে দিবে। এখন আসেন, এই টাকাটা উত্তোলন কখন হতে পারে? যদি মাসিক চিন্তা করি, মাসিক, তাহলে প্রত্যেক মাসের শুরুতেও করতে পারে বা প্রথমে করতে পারে, মাঝামাঝিতে বা মাঝে করতে পারে, শেষে করতে পারে। তো উত্তোলন যেহেতু সাধারণত একেবারে ব্যবসার শুরুতে হয় না, তো এবারে যে উত্তোলনের উপর সাধারণত আমাদের একটা সিস্টেম আছে যে একবারই প্রথম প্লাস শেষ, এই দুইটাকে বেস ধরে 2 দিয়ে ভাগ করে গড় উত্তোলনের সুদ বের করতে হয়। কি উত্তোলনের?
গড় উত্তোলনের সুদ বের করতে হয়। এই গড় উত্তোলন বা অ্যাভারেজের সুদ কেন বের করা হয়? কারণ উত্তোলন কখন করা হবে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। তবে ধরে না হয় এটা একেবারে প্রথমে হয় না, একেবারে শেষেও সাধারণত হয় না। সেক্ষেত্রে প্রথম আর শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় উত্তোলন ধরে মাঝামাঝি সময় ধরে করা হয়। সেজন্য আমাদের যে অঙ্ক করি আমরা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তো 1 বছর সমান কত মাস? 12 মাস। এই 12 মাসকে অ্যাভারেজ ধরে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত মাসের হয়? 6 মাসের হয়। তাহলে আমরা একটা কথা সবসময় বলি, সেই জন্য উত্তোলন কোনো কিছু বলা না থাকলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে, কারণ এটাকে আমরা মাঝামাঝি বেস ধরি। সেজন্য প্রতি মাসের শুরুতে আর শেষে বলা না থাকলে আমরা উত্তোলনের সুদ ধরবো কয় মাসের? 6 মাসের। খেয়াল করবা, 6 মাসের সুদ ধরবো। আবার যদি প্রথমে বলা হয় তখন এই প্রথমে বলার কারণে একটু খেয়াল করবা, মানে প্রথমে বলার কারণে বিষয়টা কীরকম হবে? জানুয়ারি মাসের সুদটা ধরা হবে একেবারে জানুয়ারি মাসের শুরুতে। তাহলে জানুয়ারি মাসের শুরুতে একবার, তারপরে কি ফেব্রুয়ারি মাসের শুরুতে একবার, এইভাবে সুদ ধরা হবে। তার মানে এই যে আমাদের 12 মাস, এই 12 মাসের সাথে 1 মাস বেড়ে যাবে। তখন খেয়াল করবা, যেহেতু জানুয়ারি মাসে সুদ ধরা হবে, এখানে হচ্ছে জানুয়ারি মাসের উপর যখন শুরুতে সুদ ধরা হয়, এটার উপর সুদ দিতে হয় কত মাসের? কোনো ব্যক্তি যদি জানুয়ারি মাসে উত্তোলন করে তার সুদ হবে কত মাসের? জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 12 মাসের। আবার যদি সে ডিসেম্বরের শুরুতে উত্তোলন করে তাহলে তার 1 মাসের সুদ। তাহলে প্রথম হচ্ছে 12 মাসের সুদ, আবার শেষের উত্তোলনের জন্য 1 মাস। টোটাল সুদ হয় তার কত মাসের? 13 মাসের। এটাকে 2 দিয়ে অ্যাভারেজ করে ভাগ করো, তাহলে হয় কত? 6.5 মাসের। সেজন্য কোনো কিছু না বললে আমরা 6 মাসের ধরলেও যদি প্রথমে বলে তাহলে আমরা কি ধরবো? 6.5 মাসের সুদ ধরবো। আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? কেন 6.5 মাসের সুদ ধরবা? এই বিষয়টা কিন্তু অনেকে জানো না। 6.5 মাসের কেন ধরবা এটা কি বুঝেছো? একটু বলো তো আমাকে। উত্তোলনের সুদ তোমরা 6.5 মাসের কেন ধরবা? এই যে তুমি জানুয়ারি মাসের শুরুতে উত্তোলন করেছো, তাহলে জানুয়ারি মাসে যে টাকাটা উত্তোলন করেছো সেটার উপর সুদ দিতে হবে কত মাসের? 12 মাসের। আবার শেষ উত্তোলন হবে ডিসেম্বর মাসের 1 তারিখে, সেটার উপর কয় মাসের? 1 মাসের। দেখো এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা অনেকে জানো না, বা এতদিন এগুলো বলতেও পারবা না। তাহলে 12 আর 1 কত মাসের হয়? 13 মাসের। আর আমরা তো বলছি গড় উত্তোলন, প্রথম উত্তোলন আর শেষ উত্তোলন এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। সো প্রথমে উত্তোলন বললে আমাদের কত হবে? 6.5 মাসের সুদ হবে। আবার শেষে যদি বলে, তাহলে জানুয়ারি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে জানুয়ারি মাস শেষ, ওই টাকার উপর সুদ দিতে হবে কত মাসের ভাইয়া? 11 মাসের। খেয়াল করবা। আবার ডিসেম্বর মাসের শেষে উত্তোলন করলে ডিসেম্বর মাসের জন্য কি আর সুদ হবে? হবে না। সেই সুদ চলে যাবে পরবর্তী বছরের জানুয়ারিতে। তার মানে এখানে ডিসেম্বর মাস হবে না, 0 হবে। তো 11-র সাথে যদি তুমি 0 যোগ করো 11 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5.5। তার মানে শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হয়। তাহলে উত্তোলনের ক্ষেত্রে আমরা রুলস যেটা শিখলাম একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা, যে যদি মাসের শুরুতে উত্তোলন করা হয় তখন 6.5 মাসের, যদি মাসের মাঝামাঝিতে উত্তোলন করা হয়, হ্যাঁ, তখন 6 মাসের, অথবা কোনো কিছু না বললেও 6 মাসের, আর শেষে উত্তোলন বললে 5.5 মাসের। তাহলে এই 3টা বিষয় খেয়াল করতে হবে। মাসিক উত্তোলনের ক্ষেত্রে কোনো কিছু না বললে 6 মাসের, শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5। ক্লিয়ার কিনা? আর ব্যাখ্যাটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, কেন 6.5 মাসের, কেন 5.5 মাসের। তোমরা কি এতটুকু ক্লিয়ার? একটু বলো তো, আমি একটু জানতে চাচ্ছি তোমাদের ক্লিয়ার কিনা, বলো তো একটু ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও তো। যারা আছেন ক্লাস লাইভে যারা আছেন তারা একটু বলেন তো আপনারা ক্লিয়ার কিনা, একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন যে উত্তোলনের সুদ সংক্রান্ত যে প্রবলেমটা আমরা দেখেছি এটা ক্লিয়ার কিনা। তাহলে প্রতি মাসের শেষে উত্তোলন বললে কি হবে বলেন? এটা সঠিক উত্তর কি হবে? প্রতি মাসের শেষে উত্তোলন বললে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা অনেকে মুখস্থ আপনারা জানেন যে শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5, আর মাঝে বললে কি 6, কিন্তু ব্যাখ্যাটা তো হয়তো আপনারা এতদিন জানতেন না। সো ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা আপনারা বলেন তো, ব্যাখ্যা ক্লিয়ার কিনা, ব্যাখ্যা ক্লিয়ার কিনা যে কেন 6.5। এখন আমি প্রতি মাস দিয়ে বুঝাইছি ভাইয়া, যদি এখানে এমন একটা কথা বলতো প্রতি সপ্তাহে, তাহলে প্রতি সপ্তাহের, একটু খেয়াল করো, সপ্তাহের শুরুতে উত্তোলন, প্রতি সপ্তাহের মাঝে বা প্রতি সপ্তাহে উত্তোলন,
আর আরেকটা হচ্ছে প্রতি সপ্তাহের শেষে উত্তোলন। এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে এসেছে। তো আমরা সাপ্তাহিক উত্তোলন বললে সেম একই প্যাটার্ন অবলম্বন করব। আমরা জানি 52 সপ্তাহে হচ্ছে 1 বছর, 52 সপ্তাহে হচ্ছে 1 বছর, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, 26 সপ্তাহ। তো শুরুতে বললে 0.5 বাড়বে, শুরুতে বললে 26.5, মাঝে বললে কোনো কিছু না বললে 26, আর শেষে বললে 25.5 সপ্তাহের উত্তোলন হবে। আমরা কি বিষয়টা ক্লিয়ার? আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে মাসের জায়গায় আমি সাপ্তাহিক দিলেও একই সেন্স আসবে। আমি আগে মাসিক উত্তোলন বের করতে পারলে আমি সপ্তাহের শুরুতে বা প্রতি সপ্তাহে বা মাঝে অথবা শেষে বললেও সেম সেখানে 0.5 বাড়বে, একেবারে শেষে 0.5 কমবে, অর্থাৎ সেম প্যাটার্নে আমি আনতে পারবো। ওকে, তাহলে আমরা উত্তোলনের সুদ, মাসিক উত্তোলনের সুদ কিভাবে ধরতে হবে, কোনো কিছু না বললে উত্তোলনের সুদ কিভাবে ধরতে হয়, শেষে বললে কিভাবে ধরতে হয় আমরা জানি। সাপ্তাহিকটাও একটু দেখিয়ে দিলাম। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে সাপ্তাহিক, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস তোমাদের কেমন লাগতেছে, আসলে ক্লাস বুঝতেছো কিনা আমাকে খুশি করার জন্য কিছু বলার দরকার নাই। আপনাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা আগামীকালকে কিন্তু আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব খুব ডিটেলস। সেটা হচ্ছে শেয়ার ইস্যু বা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেখানে আমরা শেয়ার সংক্রান্ত যাবতীয় বিষয়ের এমসিকিউ সলভ করব, পাশাপাশি এইভাবে বেসিক আইডিয়া দিয়ে দিব। আরেকটা আছে উত্তোলনের সুদ নিয়ে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই উত্তোলনের সুদ যদি 2 মাস পর পর বলে, ভাইয়া 2 মাস পর পর, 2 মাস পর পর উত্তোলন বললে আমরা সুদ ধরবো 2.5 মাসের। সুদ ধরবো কয় মাসের? 2.5 মাসের। আর 3 মাস পর পর উত্তোলন বললে সুদ হবে 1.5 মাসের। এখন এটা কেন হবে, এটাও অনেকের কাছে ব্যাখ্যা। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করি। মনে করো 2 মাস পর পর উত্তোলন করলে প্রথম উত্তোলনটা হবে মার্চ মাসে, তাহলে মার্চ মাসে যে উত্তোলনটা হবে সেটার সুদ হবে পরবর্তী 10 মাস দিতে হবে। তাহলে দ্বিতীয় উত্তোলনটা হবে এর উপর 8 মাস দিতে হবে। তৃতীয় উত্তোলনের উপর কত মাসের সুদ? 6 মাসের সুদ। চতুর্থের উপর 4 মাস, এরপরের উপর 2 মাস। তাহলে 2 মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ হয় কত বলো তো? যোগ করো এগুলা, 10, 8, 18, 24, 28, 30। এখন 30 মাসের সুদ, কিন্তু আমরা অঙ্ক করতেছি কত মাস? 12 মাস বা 1 বছরের। তো এটাকে 12 দিয়ে ভাগ করো 1 বছর, তাহলে কত? 2.5। এই জন্যই 2 মাস পর পর উত্তোলন বললে আমাদের 2.5 মাসের সুদ ধরতে হয়। তোমরা কি বুঝেছো এই টেকনিকটা? কি বুঝেছো এই টেকনিকটা? কি বুঝেছো? এই 2 মাস পর পর বললে আমার মুখস্থ করানোর দরকার নাই ভাই, তুমি বেসিকটা বুঝো যে তুমি 2 মাস পর পর উত্তোলন করলে প্রথম উত্তোলন হবে মার্চে। যে উত্তোলনটা মার্চে করবা সেটার উপর সুদ হবে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 10 মাস। এরপরে যে উত্তোলন সেটার উপর 8 মাস, এরপরে যে উত্তোলন সেটার উপর 6 মাস, এরপরের উত্তোলন 4 মাস, এরপরের উত্তোলন 2 মাস, এরপরের উত্তোলনের উপর 0। তো 0 যোগ করলাম না, তাহলে টোটাল উত্তোলন হচ্ছে 30 মাসের, কিন্তু আমরা করব 12 মাস দিয়ে ভাগ, কারণ 1 বছরের অঙ্ক করতেছি। তাহলে গড় সুদ হয়ে যাবে আমাদের 2.5 মাসের। ঠিক 3 মাস পর পর উত্তোলন করলে কি হবে? সেম প্যাটার্ন। প্রথম যে উত্তোলন করবা সেটা করবা এপ্রিলে, কারণ 3 মাস পরে করবা। তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাসের সুদ, এরপরেরটার উপর 6 মাসের সুদ, এরপরেরটার উপর 3 মাসের সুদ, এরপরেরটার উপর 0 মাসের সুদ, মানে আর লাগবে না। এখন দেখো তাহলে টোটাল যোগ করলে কত হয়? 9, 6, 15, 15, 3, 18। 18কে তুমি 12 দিয়ে ভাগ করো, 1.5। মজার না বিষয়? এতদিন কি আসলে ক্লিয়ার? বলো তো, এতদিন কি এই বিষয়গুলো জানতা যে উত্তোলনের সুদ নিয়ে এত ধরনের আলোচনা আছে? তোমরা কি এতদিন, আমাকে একবারই মন থেকে বলো, এই ভাগটা কি জানতা? তোমরা জানতা হয়তো বা এতটুকু জানতা যে উত্তোলনের সুদ আমার 2.5 মাসের হতে হবে 2 মাস পর পর বললে, 3 মাস পর পর বললে আমার 1.5 মাসের হতে হবে। বাট এটা কেন হতে হবে সেটার ব্যাখ্যা হয়তো বা অনেকে জানতা না, আমি এতটুকু শিওর। তাহলে আমরা কি ক্লিয়ার? আমরা উত্তোলনের সুদ সংক্রান্ত, তাহলে এক নিমিষে আমি উত্তোলনের, থ্যাংক ইউ ভেরি মাচ, জি থ্যাংক ইউ। আমার সেটা মনে হয়েছে অনেকে ব্যাখ্যাটা জানে না, সেজন্য ব্যাখ্যাটা জানালাম আজকে, কারণ অনেক টিচার পড়ায় মুখস্থ করায় ব্যাখ্যাটা দেয় না। তো আমরা একবারে সংক্ষেপে উত্তোলনের সুদ নিয়ে আবার একবার কথা বলবো। সেটা হচ্ছে উত্তোলনের সুদ যদি প্রতি মাসের শুরুতে হয় 6.5 মাস, শেষে হলে 5.5 মাস, কিচ্ছু না বললে 6 মাস। যদি সাপ্তাহিক হয় শুরুতে বললে 26.5 মাস, মানে 26.5 মাস, শেষে বললে 25.5, কিছু না বললে বা সাপ্তাহিক উত্তোলন বললে 26 মাসের সুদ। যদি 2 মাস পর পর বলে তাহলে 2.5 মাসের সুদ, 3 মাস পর পর বললে 1.5 মাসের সুদ। আই থিঙ্ক আর লাগবে না। 4 মাস পর পর বললে 1 মাসের সুদ হবে, সেম প্যাটার্নে। আমাদের আর লাগবে না, এটা আমরা ক্লিয়ার। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে
প্রতি মাসের শেষে উত্তোলন বলছে, তাহলে উত্তোলনের সুদ হবে কত? 5.5 মাস। এটা তো আপনারা সবাই জানেন। সো উত্তোলনের সুদ সংক্রান্ত আজকের ক্লাসের পর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার দায় আমার। আপনি ক্লাসটা করবেন। উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, লাভ ক্ষতি বন্টন নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। সো আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। আসেন আমাদের পরবর্তী আলোচনাতে আমরা চলে যাচ্ছি। কোনো অংশীদার লাভ ক্ষতি বন্টন, হ্যাঁ, কোনো অংশীদারের বেতন লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসে না যদি উক্ত আবন্টন হিসাবে আসে না। কখন বেতনটা আবন্টনে আসবে না সে বিষয়ে একটা কথা বলা আছে। দেখেন, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং জটিল একটা আলোচনা। এটার জন্য আমি একটা ইউটিউবে আপনাদের ভিডিও দিয়ে দিব, সেটাতে একেবারে ক্লিয়ার করে নেবেন। তবে আমি সংক্ষেপে এখন একটু আলোচনা করে দিচ্ছি। সেটা কি, যদি কখনো বেতন ডেবিট করার কথা বলা থাকে, কি কথা? ডেবিট করা, ডেবিট করা অথবা চার্জ করা। কি করা ভাইয়া? চার্জ করা, অথবা কি করা? অথবা হিসাবভুক্ত করা, হিসাবভুক্ত করা। তাহলে ডেবিট করা, চার্জ করা, হিসাবভুক্ত করা অথবা সমন্বয় করা। কি করা ভাইয়া? সমন্বয় করা, সমন্বয় করা। তাহলে আমি কয়টা কথা বললাম? 4টা কথা। আমার সাথে সাথে জাস্ট একবার বলেন। বেতন যদি লাভ ক্ষতি হিসাবে ডেবিট করা, হ্যাঁ, ডেবিট করা, চার্জ করা, হিসাবভুক্ত করা বা সমন্বয় করা, এই 4টা কথা বলা থাকে। কয়টা কথা? 4টা কথা। ডেবিট করা, চার্জ করা, সমন্বয় করা বা হিসাবভুক্ত করা বলা থাকে। তাহলে বেতনটা কখনোই লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। কেন আসবে না? তাহলে কেন আসবে না? মনে করো বলা হচ্ছে লাভ ক্ষতি বেতন, অংশীদারদের বেতন ডেবিট করা হয়েছে। আচ্ছা, এই বেতনটা ডেবিট করা মানে কি জানো? মানে হচ্ছে এটাকে আমরা লাভ লোকসান হিসাব বা আয় বিবরণীতে বেতনটাকে আমরা লিখে ফেলেছি। এখন যদি তুমি এটাকে লিখে ফেলো, অংশীদারদের বেতনটা বা হিসাবভুক্ত করে ফেলো, তাহলে মুনাফার ভাগে করার সময় কি এই টাকাটা আর আসবে? কারণ তুমি তো এই আবন্টনে কোন হিসাবগুলা করো? আবন্টনে সেই হিসাবগুলা করো। আমরা আবন্টন হিসাব করার পূর্বে কিন্তু আয় বিবরণী করি। আয় বিবরণী করে কি করি বলো তো? আয় বিবরণী করে আমরা আয় বিবরণী থেকে কি করি? আয় থেকে ব্যয় মাইনাস করে একটা কি পাই? মুনাফা পাই। যেই মুনাফাটাকে আমরা কি করব? যেই মুনাফাটাকে আমরা যতজন অংশীদার আছে তাদের মধ্যে, মনে করো 3 জন অংশীদার, এই 3 জন অংশীদারের মধ্যে আমরা কি করে দিব? ভাগ করে দিব। এই ভাগ করে দেওয়ার জন্য যেই হিসাবটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় লাভ ক্ষতি আবন্টন অথবা লাভ লোকসান বন্টন বা লাভ লোকসান আবন্টন হিসাব। সো লাভ লোকসান আবন্টন হিসাবে কোন হিসাবগুলো আসবে? যেগুলো মূলত আয় বিবরণীতে আসে না। তাহলে বেতনটা যদি তুমি আগেই এখানে হিসাবভুক্ত করে ফেলো আয়ের ব্যয়ের মধ্যে, সো এখানে কি আর আবন্টনে আসার দরকার আছে? দরকার নাই। সেজন্য কখনো যদি বেতন ডেবিট করা, চার্জ করা, সমন্বয় করা বা হিসাবভুক্ত করার কথা বলা থাকে তাহলে সেটা আবন্টনে আসবে না। ক্লিয়ার? তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো তো। ক্লিয়ার কিনা বলো তো, কখন আবন্টনে আসে না? ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে? ক্লাসটা কেমন লাগতেছে? ক্লিয়ার কিনা? কেন আবন্টনে আসবে না বেতনটা? তোমরা একটু রিঅ্যাক্ট করো। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তোমরা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু মতামত দিও। তাহলে বেতন ডেবিট করার কথা বলা থাকলে আসবে না, চার্জ করার কথা বলা থাকলে আসবে না। তাহলে ডেবিট করা আছে, চার্জ করা আছে, তাহলে 1 আর 2 সঠিক উত্তর হবে এটা। আমি আমার মনে হচ্ছে তোমরা 100% ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বেতন ডেবিট করার কথা বলা থাকলে আবন্টনে আসবে না। আরেকটা বিষয় এটার সাথে আমি অ্যাড করে দিই। কখনো যদি বলা হয় বেতন গ্রহণ করা হয়েছে বা নগদে গ্রহণ করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, আচ্ছা আমি এটাকে আলাদা স্লাইডে লিখে দিচ্ছি। অংশীদারি বেতনটা বলা হচ্ছে গ্রহণ করা হয়েছে। কি করা? গ্রহণ করা বা তুলে নেওয়া বা উত্তোলন করা, বা নগদে উঠিয়ে নেওয়া। 4টা কথা বলেছি।
কোনো অংশীদারের বেতন যদি কি হয় ভাইয়া, কোনো অংশীদারের বেতন যদি গ্রহণ করা হয়, তুলে নেওয়া হয়, উত্তোলন করা হয় বা নগদে উঠিয়ে নেওয়া হয়, তাহলে সেই বেতনটা কখনোই মূলধন হিসেবে যাবে না। কোন হিসেবে যাবে না? মূলধন হিসেবে যাবে না। তাহলে আমরা দুইটা রুলস দেখলাম। একটা রুলস কি দেখলাম? একটা রুলস হচ্ছে বেতনটা যদি হিসাবভুক্ত করা হয় বা ডেবিট করা হয় বা চার্জ করা হয় বা সমন্বয় করা হয়, তাহলে সেটা আবন্টনে যায় না। আরেকটা দেখলাম, যদি কোনো অংশীদারের বেতন গ্রহণ করা হয় বা নগদে তুলে নেওয়া হয় বা উত্তোলন করা হয় বা নগদে উঠিয়ে নেওয়া হয় বা সংগ্রহ করা হয়, তাহলে সেটা মূলধন হিসেবে যাবে না। কেন যাবে না? কারণ তুমি বেতন পাবা ব্যবসা থেকে, সেই বেতনটা তুমি তুলে নিয়েছো, তাহলে সেই বেতনটা কি তোমার মূলধন হিসাবে আর বাড়াবে না, সেজন্য এটা মূলধন হিসেবে যাবে না। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। বেতন সংক্রান্ত এই দুইটা সমস্যা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোনো একটা অংশীদারি বেতন ক্ষেত্র বিশেষে আবন্টনে নাও আসতে পারে, ক্ষেত্র বিশেষে আমাদের মূলধন হিসেবে নাও আসতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন তো? আজকের ক্লাসের যতটুকু আলোচনা আমরা করেছি আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এবার আসেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে, খেয়াল করো, বাসার ও জামালের মুনাফা বন্টনের হার হচ্ছে 75% এবং কত? 75% ও 25% হলে তাদের মুনাফার অনুপাত, মুনাফা বন্টনের হার 75% এবং 25%। মনে করেন 75% আর 25%। এখন এটাকে আপনি ছোট করে দিবেন। ছোট করলে কি করবেন? আপনি যদি 25 দিয়ে কাটাকাটি করেন, 3 25 কত হবে? 75, আবার 25 একে 25। অথবা আপনার যদি মনে হয় আমার ঝামেলা লাগতেছে, আমি কি বলবো, এই যে 75 আর 25 আপনি 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে কত হয়? 5 15 75, 5 5 25। আবার এইটাকে কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটেন, 15কে 3 5 15, 5 একে 5। অর্থাৎ দুইভাবে আপনি করতে পারেন, 3:1 হবে। অর্থাৎ মুনাফা বন্টনের হারে একজনের 75%, মানে 4 ভাগের 3 ভাগ, আরেকজন হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো এটাকে আমরা ছোট করলে এই যে 3:1 হবে, অর্থাৎ এটাকে যোগ করলে 4 হয়, 4 ভাগের 3 ভাগ আর 4 ভাগের 1 ভাগ। এটা হবে বন্টন অনুপাত। 3:2 হবে না, 1 হবে। হ্যাঁ, 3:1 হবে, কারণ হচ্ছে 75 আর 25, তো তাহলে 75 হচ্ছে 4 ভাগের 3 ভাগ। 75% মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এই দুইটা যোগ করলে 100% হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর আমরা পেয়েছি। আমরা অবশ্যই সঠিক উত্তর এটা বুঝেছেন তো? জাস্ট আমি কি করলাম? ছোট করলাম। প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 15 75, 5 5 25, এরপর আবার 15কে 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5কে 5 দিয়ে কাটলে 1 হয়। অথবা সরাসরি 25 দিয়ে কাটলেই হয়ে যায়। ওকে, এই হচ্ছে কথা। অথবা আমরা এটাকে 100 দিয়ে ভাগ করেও করতে পারি, অনেকভাবেই করা যায়, সমস্যা নাই। কোনো অংশীদার প্রতি 2 মাস পর পর এত টাকা উত্তোলন করলে বার্ষিক উত্তোলন কত হবে? বার্ষিক উত্তোলন বলছে, এখানে কিন্তু সুদ বের করবেন না। হ্যাঁ, আগে আপনি প্রশ্ন দেখবেন, বুঝছেন? আবেগে পড়ে বিবেক হারাবেন না। ওই মহিলার মতো আবেগে পড়ে বিবেক যাতে কাজ না করে, ওই কাজ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি তোমার টাইপ করতে ভুল হয়েছে, এটা তোমার পারারই কথা, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা কি করব, দেখো তো, 2 মাস পর পর উত্তোলন করলে বলছে বার্ষিক উত্তোলনের কথা। আপনি তো চোখ বন্ধ করে কি করবেন জানেন? আপনি এইভাবে সুদ বের করে ফেলবেন। কিভাবে? আমি যে শিখাইছি 2 মাস পর পর উত্তোলন, সো আপনি কি করবেন? 1500 ইন্টু কত পার্সেন্ট উত্তোলন সুদ নেই, হাই 6%, আমি দিয়ে দিলাম। 2 মাস পর পর বললে 2.5 মাসের করে ফেলবেন। টোটাল ভুল। এখানে ভুল কয়টা করেছি? 2টা। কি ভুল? এই যে 6%, এটা কোত্থেকে পাইছেন? এটা নাই। আমি বলছি মূলধন এবং উত্তোলনের ক্ষেত্রে কোনো সুদের হার না থাকলে সুদ ধরা যাবে না, সো এটা হবে না। আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু এখানে সুদ চায় নাই, এখানে বার্ষিক উত্তোলনের কথা বলছে, সো এটা প্রশ্নই আসবে না। তাহলে বার্ষিক উত্তোলন মানে হচ্ছে বছরে কত টাকা উত্তোলন করছে। তো বার্ষিক উত্তোলনটা আমরা বের করব কিভাবে? বার্ষিক উত্তোলনটা দেখা খুব সহজ, কোনো জটিলতা নাই। আমাদের উত্তোলন প্রত্যেক মাসে 2 মাস পর পর কত করছে? 1500 টাকা, সরি এখানে 1500 হবে। 2 মাস পর পর উত্তোলন ছিল কত টাকা? 1500 টাকা। আমি একটু, হ্যাঁ 1500 টাকা। এখন বলো 1 বছর সমান কত মাস? 12 মাস।
2 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে বছরে উত্তোলন করে কয়বার? 6 বার। 2 মাস পরে করবা তাহলে 2 মাসে একবার, 2 মাসে একবার, 2 মাসে একবার, এইভাবে 12 মাসে উত্তোলন হবে কয়বার? 6 বার। তাহলে একবারে যদি উত্তোলন হয় 1500, 6 বারে এক বছরে উত্তোলন হবে কত? 6 15 90, 9000 টাকা। ওকে, তাহলে বার্ষিক উত্তোলন বললে আমরা এক বছরে যত টাকা উত্তোলন করেছি তত টাকা লিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মাহিন, থ্যাংক ইউ। আসলে লাইভে কি তোমরা একজন আছো? আমি তো একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, বাকিদের কমেন্ট কেন দেখতে পাচ্ছি না আমি বুঝতেছি না, নাকি আমার এখানে আসতেছে না? আমি সবার কমেন্ট দেখতে চাই, সবাই এরকম সবার কন্ট্রিবিউশন দেখতে চাই, কারণ হচ্ছে যত বেশি কন্ট্রিবিউশন করবা, ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, তত বেশি ভালো হবে। এটাই সত্য কথা, যে যত বেশি পরিশ্রম করবা, যে ডেডিকেশন যে যত বেশি দেখাবা, তত বেশি তোমরা কি করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও আচ্ছা, থ্যাংক ইউ। 2টা পেজ থেকে ক্লাস হচ্ছে তো সেই জন্য অনেক সময় বুঝতে পারি না। থ্যাংক ইউ। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আমরা ক্লাসটা বেশি দূর নেব না, তাহলে এটা আমরা অলরেডি বুঝেছি। 22 নম্বর যে প্রশ্নটা, অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয় কিভাবে? চুক্তি অনুপাতে, চুক্তির অবর্তমানে সমানভাবে, চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে। তাহলে সাধারণত মাথায় রাখবা চুক্তি অনুপাতে, চুক্তির অবর্তমানে সমান অনুপাতে। চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে বলবো না, কারণ মূলধন অনুপাতটা আসলে বলা থাকবে প্রশ্নে, তো সঠিক উত্তরটা আমাদের 1 আর 2 হবে। রনি, নিশি ও শান্তা 3 জন অংশীদার, মুনাফার অনুপাত 2:3:1। ব্যবসায় নিট ক্ষতি এত টাকা হলে নিশির ক্ষতি কত হবে? দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটাকে আমরা জাস্ট একটু করব যে এই যে রনি, তারপরে কে? নিশি, এরপরে কে? শান্তা। এই 3 জনের অনুপাত ছিল কত? দেখো তো, 2:3:1। এই অনুপাতগুলো যদি তুমি যোগ করো, 2 আর 3 5, 5 1 6 হয় যোগফল। এতটুকু আমরা সবাই জানি। এখন দেখো, আমাদের টোটাল 6 অংশের মধ্যে 2 অংশ কার? রনির। আমরা কাকে নিয়ে চিন্তা করবো এখন? নিশিকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখি নিশির কত অংশ। এই 6-এর মধ্যে নিশির হচ্ছে, দেখো তো নিশির অনুপাতটা কত? সিরিয়ালে যাবে, প্রথমটা রনির, পরেরটা নিশির। তাহলে প্রথমটা হচ্ছে 2, নিশিরটা হচ্ছে 3। তাহলে দেখো, এই নিশির অনুপাতটা হচ্ছে এখানে 3। তাহলে 6-এর 3 হচ্ছে নিশির ক্ষতি। তাহলে আমাদের টোটাল ক্ষতি হচ্ছে কত? 60,000 টাকা। খুব সহজ এটা। এই 60,000 টাকা টোটাল কত ভাগ করব আমরা? 6 ভাগ। কেন 6 ভাগ করব? কারণ তাদের 3 জনের অনুপাতের যোগফল হবে 6, অর্থাৎ অনুপাতের যোগফলটা দিয়ে আমরা টোটালটাকে আমরা ভাগ করে দেব, তাহলে 1 অংশ পাবো। এখন আমার কার দরকার? কার ক্ষতিটা বের করব? যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি নিশির। নিশির কত অংশ? 3 অংশ। 3 দিয়ে গুণ করো। যদি আমার বলতো রনির, তাহলে কি করতাম? 2 দিয়ে গুণ করতাম। যদি আমাকে বলতো শান্তার, তাহলে শান্তার 1 দিয়ে গুণ করতাম। যেহেতু আমাকে নিশির ক্ষতির পরিমাণ বের করতে বলছে, সো নিশির ক্ষতির পরিমাণ হবে কত? এটাকে 60,000-কে যদি আমি কি করি, এইভাবে করি, 6-কে 6, তাহলে 10,000 × 3, 30,000, অর্থাৎ 6 ভাগের 3 ভাগ মানে এর অর্ধেক। তো তাহলে নিশির ক্ষতির পরিমাণ হবে 30,000 টাকা। আমরা কি বিষয়টা ক্লিয়ার? নিশির ক্ষতির পরিমাণ 30,000 টাকা। আমরা কি বিষয়টা ক্লিয়ার? আপনারা বুঝেছেন কিনা? যদি না বুঝে থাকেন আমি আবারও বুঝাবো, বাট এটাই সঠিক উত্তর। আপনারা ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এর পরেরটা দেখেন, একই রকম সিস্টেম। এখানে আমাদের কি বলেছে যে ব্যবসায়ের বন্টনযোগ্য লাভের পরিমাণ হচ্ছে 1,30,000। এই টাকাটা ভাগ করবে কি অনুপাতে? 7:5:3, অর্থাৎ 7:5:3। এটার যোগফল কত হয়? 7 + 5 + 3। তো যোগফলের কত হয়? 7 5 12 15। ওকে, এখন প্রথম অংশীদারের বন্টনযোগ্য দেখেন তো, প্রথম অংশীদার কত অংশ পায়? 7। প্রথম অংশীদারের 7। তাহলে আমরা যেই টাকাটা পাবো 1,30,000, এই 1,30,000-এর টাকার টোটাল ভাগ হবে কত ভাগ? 15 ভাগ। 15 ভাগের প্রথম অংশীদারে কত পাবে? 7 ভাগ। ওকে, তাহলে আপনারা কি করবেন? এই 1,30,000-কে আপনি কি করবেন? 15 দিয়ে ভাগ করবেন। তাহলে 1,30,000-কে আপনি যদি 15 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? যত হবে সেটাকে আপনি 7 দিয়ে গুণ করবেন, তাহলে কত হয়? 60,667। এটা হয় 60,667।
দেখেন তো 60,667 কোথায় আছে? এখানে। বুঝেছেন কিনা একটু বলেন তো? এই ক্যালকুলেশনগুলা ইজি ক্যালকুলেশন আপনারা পারবেন আমার মনে হয়। আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই 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 যে যেখান থেকে দেখছেন আপনারা একটু মতামত দেন। আপনারা যদি মতামত না দেন তাহলে তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মাহিন। আমি দেখতেছি আমাদের একটা স্টুডেন্ট খুব বেশি পরিমাণ রেসপন্স করতেছে, তাকে মন থেকে ধন্যবাদ। কারণ হচ্ছে সে ভালো করতে পারবে, এতটুকু শিওর, সে অনেক ভালো করতে পারবে। তোমার জন্য শুভকামনা থাকলো। বাকি যারা ক্লাস করতেছেন সবার জন্য শুভকামনা, পাশাপাশি হচ্ছে যারা রেসপন্স করতেছেন তাদের জন্য আরও বেশি শুভকামনা, যারা করতে পারতেছেন না তাদের জন্য দোয়া রইল, হ্যাঁ, যাতে আপনারা সামনে এই কাজগুলো করেন। নিট ক্ষতি এত টাকা, এই অনুপাতে বন্টন করে দিলে দ্বিতীয় অংশীদার কত পাবে? ভাইয়া সব এক, আপনি জাস্ট নিট ক্ষতিটাকে তাদের অনুপাতের যোগফলটা দিয়ে ভাগ করে দেন। অনুপাতের যোগফল কত? 3, 2, 5, 5, 1, 6। এখন কারটা চেয়েছে দ্বিতীয় অংশীদার, তাহলে দ্বিতীয় অংশীদার কত? 2 অংশ, 2 দিয়ে গুণ করে দেন, সেম। তাহলে কত হবে? এই 6 দিয়ে ভাগ করলে 10,000, 10 দুগুণে 20,000 টাকা দ্বিতীয় অংশীদারের ক্ষতি। সোজা জিনিস, এগুলা পারবেন, এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকে একটা অনুপাত আছে, সেটা হচ্ছে 2/1, 3/1, 6/1। এটা একটু আপনাদের বোঝার বিষয়। আমি একটা বিষয় আপনাদের বলি, যদি কখনো এরকম অনুপাত থাকে এটাকে বলে ভগ্নাংশ অনুপাত। কি অনুপাত? ভগ্নাংশ অনুপাত। একটু খেয়াল করেন, ভগ্নাংশ অনুপাত। ভগ্নাংশ অনুপাতটা যদি এরকম থাকে 2/1 ইস্টু 3/1 ইস্টু 6/1, সরি 6/1, এটাই তো। এখন আপনি অনুপাতের কোনো হর লব পেয়েছেন, এভাবে পেয়েছেন, এটাকে আপনি কি করবেন? হর লবটাকে একটা ক্যালকুলেশন করে নেবেন। সেজন্য এটাকে আমরা একটা সিস্টেমে করি, অনেকভাবে করা যায়। আমি যেটা করাই, আমার এখানে হর কত? 2, 3, 6। আমরা জানি ভগ্নাংশের নিচের অংশগুলোকে আমরা হর বলি, উপরের অংশগুলোকে আমরা লব বলি। এই হরগুলার লসাগু করে নেব পাশে, 2, 3, 6। এটাকে আমরা এইভাবে লসাগু করে নেব। তাহলে কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে কাটলে 2 একে 2, 3কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 বসে যাবে। আবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। প্রথমে আমরা এই হরগুলাকে কি করেছি? ছোট করে নিয়েছি 2 দিয়ে। দেখো তো এবার কি দিয়ে ভাগ করা যায়? আবার 3 দিয়ে যায়। তাহলে 1 থাকবে, আর 3 একে 3, 3 একে 3। এখন আমার এখানে এই যে ছোট করতে গিয়ে আমি কি পেয়েছি? 2 পেয়েছি, 3 পেয়েছি, 1 পেয়েছি। এগুলাকে গুণ করে দিলে কত হবে? 6। অর্থাৎ এই যে 3টা হর পেয়েছি, এই 3টা হরের আমার মেইন মান কি? 6। এখন আমি 2 ভাবে করতে পারি। আচ্ছা, আমি এইভাবে দেখালাম না, হ্যাঁ, অন্য একটা ভাবে দেখাচ্ছি। আমি কি করব? প্রত্যেকটা ভগ্নাংশকে এই যেটা পেয়েছি সেটা দিয়ে গুণ করে দিব। 2/1 গুণ কত? 6। আবার 3/1 গুণ কত? 6। আরেকটা অনুপাত হচ্ছে 6/1 গুণ 6। প্রত্যেকটাকে আমি কি করেছি? আমি যে অনুপাতটা বের করে নিয়েছি, এই হরগুলার একটা লসাগু বের করে নিয়েছি, সেই লসাগু দিয়ে কি করে দিলাম? গুণ করে দিলাম প্রত্যেকটা অনুপাতের সাথে। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি, 6 দিয়ে কাটলে 3, আবার 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 1, দেখেন তো অনুপাতটা কত হয়? 3 আর 1 3, 2 আর 1 গুণ করলে 2, আর 1 আর 1 গুণ করলে 1। অর্থাৎ অনুপাতটা হয়ে যায় 3:2:1। এভাবে আমরা অনুপাতটা করে নিব। তাহলে এই ভগ্নাংশকে আমরা কিভাবে নর্মাল লাভ ক্ষতি অনুপাত করতে পারি সেই বিষয়টা আমি দেখালাম। তাহলে সিস্টেমটা কি? আমরা হরগুলার আলাদা লসাগু বের করে নেব। সেই লসাগুটাকে কি করব? ওই ভগ্নাংশের সাথে গুণ করে দিব প্রত্যেকটার সাথে, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এখন আসো, আমাদের এই যে 2/1, 3/1 আর 6/1, এটার অনুপাত কি আসছে? 3:2:1। আর মুনাফা বন্টন করে ত্রৈমাসিক 6,000 টাকা বেতন পাবে। ত্রৈমাসিক শব্দটার মানে হচ্ছে কি? 3 মাস পর পর, 3 মাস পর পর বা অন্তর অন্তর। ত্রৈমাসিক, এই ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। যদি 6,000 টাকা বেতন পায়, তার বার্ষিক বেতন হবে কতবার? 3 মাস পর পর পেলে সে বছরে বেতন পাবে 4 বার। 3 মাস পর পর মানে 4 বার। তাহলে সে 6,000 টাকা করে 4 বার যদি বেতন পায়, তাহলে তার বার্ষিক বেতন হবে 24,000 টাকা। সরাসরি 24,000 টাকা না বলেছে 3 মাস পর পর। আর বেতন সমন্বয়ের পূর্বে কি পেয়েছে? মুনাফা হয়েছে কার? 84,000। এখন মুনাফা যদি তার 84,000 টাকা হয়,
এখান থেকে তার বেতনটা আমরা মাইনাস করে দিই কত 24,000। তাহলে এই যে 24,000 চলে যাবে, বাকিটা আমরা কি করব বন্টন করে দেব। তাহলে এই যে 24,000 চলে যাবে, তাহলে কত হয় 60,000। এটা জাস্ট আমি বের করে দেখালাম তোমাদেরকে। এখন বলছে বেতন সমন্বয়। আচ্ছা এখন কি বলছে আমরা একটু দেখব। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলেছে সাদা বার্ষিক কত টাকা বেতন পাবে। বার্ষিক বেতন পাবে কত, অলরেডি আমরা বের করে ফেলেছি 24,000। কিভাবে? ত্রৈমাসিক বলছে 3 মাস পর পর, তাহলে 4 বার বেতন পাবে কত টাকা করে 6,000 টাকা করে, 24,000 টাকা হবে তার বার্ষিক বেতন। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে মুনাফার পরিমাণ, লালের মুনাফার পরিমাণ কত। এখন লালের মুনাফার পরিমাণ বের করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে এখানে দেখতে হবে তোমার এই যে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 60,000, এর মধ্যে এই যে লাল হচ্ছে শেষে, তার অনুপাত কত 6/1। তাহলে আমরা কি করব বলো তো, এই 60,000 যেটা 60,000কে কত দ্বারা ভাগ করব ভাইয়া, তোমরা জানো 6 দ্বারা ভাগ করবো অনুপাতের যোগফল, আর লালের অনুপাত হচ্ছে 1, সো 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ লালেরটা হবে 6 10 60 10,000 টাকা। তাহলে তার মুনাফার পরিমাণ হবে কত, অনলি 10,000 টাকা। ক্লিয়ার কিনা? খুবই সহজ, এগুলো যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই পারবেন। 10,000 টাকা 6 ভাগের 1 ভাগ। ওকে, এরপরে আবারও সেম প্রশ্ন। হ্যাঁ, তাদের ব্যবসায়িক 2 জন অংশীদার ছিল, তাদের লাভ লোকসান বন্টনের উপর ছিল 3:2। হ্যাঁ, লাভ লোকসান বন্টনযোগ্য মুনাফা হয়েছে 95,000 টাকা। পরশকে নিশ্চয়তা দেয় যে সে বছরে তার 10,000 টাকা বেতন সহ কমপক্ষে 50,000 টাকা পাবে। এখন আসেন আমাদের সবচাইতে বড় বিষয়টা, যে এই যে আমাদের পলাশ এবং পরশ 2 জন অংশীদার, আপনারা কি আসেন কিনা আমি আগে দেখি, তাহলে ক্লাসটা কন্টিনিউ করব, না হলে ক্লাসটা অফ করে দিব। বুঝতে পেরেছি আপনারা লাইভে একেবারেই কম, শেষ দিকে গেলে ক্লাসে রেসপন্স করাটা অনেক কষ্ট হয়ে যায়, তাই না? আমাদের কতটুকু আছে আলোচনা, আমি জাস্ট একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সো সমস্যা নাই। তো আপনারা একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মনে করেন আপনারা 3 জন বা 2 জন একটা ব্যবসা শুরু করবেন, অংশীদারি ব্যবসা। যদি এরকমটা হয়, সেক্ষেত্রে যদি কখনো কোনো একজন অংশীদার আরেকজনকে বলে যে তোমার মুনাফার পরিমাণ এত টাকা কম হবে না, তাহলে কোনো কারণে যদি তার মুনাফার পরিমাণ অত টাকার কম হয়, যত টাকা কম হবে যে তাকে বলছে বা নিশ্চয়তা দিয়েছে, সে তত টাকা তার মুনাফা থেকে ক্ষতিপূরণ দিয়ে দিবে বা মূলধন থেকে দিয়ে দিবে। তাহলে বিষয়টা কি, যদি কোনো একজন অংশীদার আরেকজনকে কি দেয়, নিশ্চয়তা বা গ্যারান্টি দেয়, হ্যাঁ, যে তোমার মুনাফার পরিমাণ এত টাকার কম হবে না, এটা দিলে যে দিবে তার মুনাফা থেকে বা মূলধন থেকে যাকে নিশ্চয়তা দিবে সে যত টাকা কম পাবে তাকে তত টাকা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলে নিশ্চয়তা। এখন আমরা এই অঙ্কটাতে একটু দেখি। এই যে তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 3:2, আর তাদের বন্টনযোগ্য লাভ ছিল কত 95। এখন তোমরাই বলো, এই যে 95,000 টাকা লাভ, ওকে, 95,000 টাকা মুনাফাটা কিভাবে তারা ভাগ করে নেবে আমরা সবাই জানি। তাদের অনুপাত যেহেতু ছিল কত 3:2, তাহলে 2টার যোগফল হচ্ছে কত 5 ভাগ করে একজন নিবে 3 ভাগ, আরেকজন নিবে 2 ভাগ। এখন কে 3 ভাগ নিবে দেখো তো, পলাশ নিবে 3 ভাগ, পরশ নিবে 2 ভাগ। সো পলাশ 3 ভাগ নিলে পরশ নিবে 2 ভাগ। আমরা যদি পরশেরটা বের করি, তাহলে পরশ কত পাবে, 2 ভাগ পাবে। দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে 5 19 কত, 5 একে 5 4 5 9 45, 5 19 95, 19 দুগুণে 38,000 টাকা। দেখো তো পরশ কত পেয়েছে মুনাফা, 38,000 টাকা। কিন্তু পলাশ তাকে কি বলছে, যে তার 10,000 টাকা বেতন সহ কমপক্ষে কত 50,000 টাকা সে পাবে। অ্যাকচুয়ালি সে পেয়েছে 38,000। এখন এটা মুনাফা পেয়েছে। এখন 38,000 টাকা যদি সে মুনাফা পায়, আবার সে এই মুনাফার বাইরে 10,000 টাকা বেতন পাবে, এই 10,000 টাকা তার সাথে যোগ করলাম, তাহলে তার আসে কত 48। কিন্তু
পলাশ মিয়া কি বলেছে তাকে মনে আছে? পলাশ মিয়া বলেছে যে তুমি কমপক্ষে কত পাবা, বেতন সহ 50,000, কিন্তু আমরা দেখলাম বেতন সহ সে পায় 48। তার মানে পরশ মিয়া কত টাকা কম পাচ্ছে? 2,000। এই 2,000 টাকা কে দিবে এখন? ওই যে পলাশের যত টাকা মুনাফা হবে, অর্থাৎ ওই যে কত 57,000 টাকা মুনাফা হবে পলাশের, 3 ভাগ, 2 ভাগ তো 38, 3 ভাগ কত 57। এই 57 থেকে পলাশ কি করবে, যেহেতু 57,000 টাকা মুনাফা সে পাবে, সেখান থেকে সে কি করবে 2,000 টাকা একে দিয়ে দিবে, তার মুনাফা হয়ে যাবে 55, আর এর মুনাফা হয়ে যাবে 48 আর 2 50। এটা হচ্ছে নিশ্চয়তার কথা। এটা কি তোমরা বুঝেছো কিনা একটু আমাকে বলো তো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু বুঝতে হবে। আমি আবার বুঝাবো, যদি না বুঝে থাকো আমি আবার বুঝাবো। একটু বলো যে নিশ্চয়তার বিষয়টা তোমরা বুঝেছো কিনা। মানে হচ্ছে ব্যবসায় টোটাল আমাদের 95,000 টাকা লাভ হয়েছে। এই 55,000 টাকা যে লাভ হয়েছে তার লাভের অনুপাত ছিল এত, কিন্তু যে 3 ভাগ নিবে সে তাকে, যে 2 ভাগ নিবে তাকে বলছে তোমার মুনাফা হবে 50,000 টাকা বেতন সহ, কিন্তু আমরা দেখলাম তার মুনাফা হয়েছে 38, আবার বেতন 10 যোগ করলে 48 হয়, কিন্তু তার তো আরো 2,000 কম। যেহেতু এই নিশ্চয়তা দিয়েছে তার 57,000 টাকা যে মুনাফা হবে সেখান থেকে সে 2,000 টাকা দিয়ে দিবে ওকে। এ হচ্ছে সিস্টেম। তাহলে এখন আমাদের সঠিক উত্তর কোনটা হবে একটু দেখি। পলাশ নিশ্চয়তা বাবদ কত টাকা বহন করবে? পলাশ নিশ্চয়তা বাবদ কত টাকা বহন করবে? অবশ্যই 2,000 টাকা, কারণ 2,000 টাকা কম হয়েছে তার, সেজন্য। এরপরের প্রশ্ন হচ্ছে যদি তারা সমান অনুপাতে লাভ লোকসান বন্টন করে তাহলে পরশের বেতন ও বন্টনযোগ্য লাভের পরিমাণ মিলে কত হবে? যদি সমান অনুপাতে বন্টন করতো, এখন আমরা তো আর সমান অনুপাতে দেখাই নাই, আমরা 3:2 অনুপাতে দেখাইছি। সমান অনুপাতে হলে কত, সে কত পাইতো 47,500, মানে 95,000 2 ভাগে 2 ভাগ কত হবে 95,000 2 ভাগ হবে 47,500, তাই না? আবার তার বেতন হবে 10,000, তাহলে হয় 57,500। এটাই হবে উত্তর। দেখো এরপরের প্রশ্নটা দেখো, যে যদি তারা সমান অনুপাতে লাভ লোকসান বন্টন করতো তাহলে পরশের বেতন ও বন্টনযোগ্য লাভের পরিমাণ, তার বেতন হতো কত? তার বেতন হতো 10,000, আর বন্টনযোগ্য মুনাফা হতো ওই যে 47,500, 95,000-এর অর্ধেক, তাহলে টোটাল এই দুইটা যোগ করলে হতো 57,500। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমরা শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যদি নাও বুঝো আবার দেখে নাও, আমরা পরবর্তীতে আবার আলোচনা করতে পারবো যদি কোনো কনফিউশন থাকে, সমস্যা নাই। ঋণের টাকার জন্য ক্রেডিট করা হয়, মনে রাখবেন ঋণের টাকার জন্য যদি ঋণের সুদ নেওয়া হয়, আপনি ঋণের সুদকে ডেবিট করেন, আর ওই যে ঋণ যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার ঋণ হিসাবকে ক্রেডিট করা হয়। সো ঋণের টাকার জন্য ক্রেডিট করা হবে অবশ্যই ঋণ হিসাব, ওকে, মূলধন হিসাব না। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, অংশীদারি ব্যবসায় ঋণের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটে আসবে ব্যবসায়ের ব্যয় হিসাবে, কিন্তু এই ঋণের সুদ কখনোই আবন্টন হিসাবে গেলেও মূলধন হিসাবে যাবে না, কারণ ঋণের সাথে মূলধনের কোনো সম্পর্ক নাই, এটা চলে যাবে ঋণ হিসাবে। তাহলে ঋণের সুদ কোথায় যাবে? একবার আবন্টনে যাবে, ওকে, এটা আমরা জানি আবন্টনের ডেবিটে যাবে, কিন্তু মূলধন হিসাবে কি যাবে না, মূলধনে যাবে না। কোথায় চলে যাবে? এটা আলাদা করে ঋণ হিসাবে চলে যাবে। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। সর্বশেষ প্রশ্ন, মেবি আরও আছে, তো 2-3টা আছে, ওকে, আমি এটাকে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, কখন অংশীদারি ব্যবসায় মূলধন স্থায়ী পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? অংশীদারদের মধ্যে স্থায়ী পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করা হয় কখন? যখন মূলধন অংশবিশেষ তুলে নেওয়ার সুযোগ থাকলে, সব ধরনের প্রাপ্য সুবিধা নগদে তুলে দিলে, অংশীদারদের মধ্যে গোলমালের আশঙ্কা দেখা দিলে, তারপরে যখন তার মূলধনের অংশবিশেষ তুলে নেওয়ার সুযোগ থাকে, মূলধন অনুপাতে মুনাফা বন্টনের শর্ত যুক্ত থাকলে। সঠিক উত্তর এটা উল্টাপাল্টা হয়ে গেছে সিরিয়ালটা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটাও তোমাদের চলতি হিসাব কি, এটাও তোমাদের বাসার কাজ। আমি পিডিএফটা দিয়ে দেবো, সবসময় দেখে কখন ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, কখনো ডেবিট উদ্বৃত্ত হতে পারে, ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত হতে পারে, এটাও তোমাদের বাড়ির কাজ। সর্বশেষ প্রশ্ন, মেবি অংশীদারি ব্যবসায় আন্ত লেনদেন বলতে কি বোঝায়, এটাও তোমাদের
বাড়ির কাজ আমি জাস্ট কালকে বলে দিব, যদি না পারো এগুলো আমি এখন করাবো না। অংশীদারি ব্যবসায় মূলধনের সুদ এত টাকা, উত্তোলনের সুদ এত টাকা পড়েছে, কত টাকা লাভ ক্ষতি হিসাবে হবে, লাভ ক্ষতি হিসাবে কোনটা কী যাবে, আমরা জানি মূলধন হিসাবে মূলধনের সুদটা যাবে লাভ ক্ষতি আবন্টনের ডেবিটে, আর উত্তোলনের সুদ যাবে আবন্টনের ক্রেডিটে। এবার ক্রেডিটে যায় আয়গুলা, ডেবিটে যায় হচ্ছে আমাদের ব্যয়গুলো। সো আয় থেকে ব্যয় মাইনাস করে আমরা লাভ বা ক্ষতি পাবো। এখন তোমরাই বলো কী হবে বাসার কাজ। এরপরে প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানা যায় সমাপনী মূলধনকে কী করলে থেকে কি করলে প্রারম্ভিক মূলধন পরিমাণ জানা যায়, এটা একটু দেখবা। এই হচ্ছে আমার তোমাদের সাথে আলোচনা। এখন কথা হচ্ছে আমরা আজকে প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস নিলাম, সেখানে আমি শেষে কিছু প্রশ্ন সলভ করালাম না, এগুলো তোমাদের জন্য রাখলাম, বাকি সবগুলো প্রশ্নই সলভ করে দিলাম। ক্লাসটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো সেটা জানাবা। পাশাপাশি এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 2-4 জন বন্ধুবান্ধবকে শেয়ার করবা, ক্লাস গ্রুপে মেনশন করবা। রাত 8টায় আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজমেন্টের। আগামীকালকে সকাল 11টায় তোমাদের আরেকটা ম্যানেজমেন্ট ক্লাস, 3টায় আরেকটা অ্যাকাউন্টিং ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।